আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ফোর্স পডকাস্টে। প্রতিনিয়ত অ্যাকচুয়ালি আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু সামনে এগিয়ে যেতে হলে আমাদের লাগবে কি? ফোর্স, অর্থাৎ গতি লাগবে। সেই গতি আমরা কোথা থেকে পেতে পারি? জীবন চলার পথের পাথেয় হিসেবে পেতে পারি বিভিন্নভাবে। তো সেটাকে কেন্দ্র করেই এই পডকাস্টের সূচনা, এবং এই পডকাস্টের মূল অবজেক্টিভ হলো আপনার চলার পথে যদি কোনোভাবে আমাদের কনভারসেশন থেকে কোনো কিছু আপনার জন্য কাজে আসে, এবং সেই কাজে আসাটা উদ্দেশ্য হলো পজিটিভলি। কেননা এখন অনেক কিছুই আছে দুই ভাগে বিভক্ত। আমাদের প্রত্যেকটা গেস্ট আমরা যখন আনছি এবং আনবো ভবিষ্যতে, অবজেক্টিভ একটাই, শেয়ার করা, বাট নট অ্যাজ এ গাইডলাইন অর ডিরেকশন। কেননা আমার গেস্টের জন্য যেটা কাজে লেগেছে নট নেসেসারিলি সেটা আপনার জন্য আগামী দিনে একইভাবে কাজ করবে। সো সেভাবেই খোলা মনে শুনবেন। এবং আজকের যিনি গেস্ট, আমি এতটুকুই বলবো, তার দীর্ঘ 40 বছরের এক্সপেরিয়েন্স প্রফেশনাল লাইফে, সেখান থেকে আমি নিজে যেমন অনুপ্রাণিত, উৎসাহিত নতুনভাবে জীবনকে দেখবার জন্য, জীবনকে বুঝবার জন্য, সেখানে অনেক কিছুই আছে। উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এর পাশাপাশি বিভিন্ন, যদি বলেন যে ধর্মচর্চা থেকে শুরু করে, অর্থাৎ আধ্যাত্মিকতা, ধর্মচর্চা, ফিলোসফি, যেভাবেই দেখুন না কেন, কসমোলজি, ইউনিভার্স, অর্থাৎ স্রষ্টা তার সৃষ্টিকে কিভাবে চালান, এই সমস্ত বিষয়ে পদচারণা আছে। এর পাশাপাশি প্রফেশনাল লাইফে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে লোকাল কংগ্লোমারেটস, সর্বোচ্চ পর্যায়ে উনি কাজ করেছেন। এবং বর্তমানে এই 40 বছরের শেষ প্রান্তে এসে উনি এখন প্রফেশনালি ট্রেনিং, কনসাল্টিং, হোয়াট নট, টু ডেভেলপিং হিউম্যান ক্যাপিটাল। আশা করি জীবন চলার পথে যে শক্তিগুলো দরকার, সে সবই এই কনভারসেশন থেকে জিস্ট আকারে আপনি যদি কখনো রিফ্লেক্ট করেন, পেতে পারেন, পাইলেও পেতে পারেন মানিক রতন। পরিচয় করে দিই আমাদের আজকের গেস্ট। আই এম ভেরি ডিলাইটেড। প্লিজ হেল্প মি টু ওয়েলকাম নাজারি জিলানি ভাই। Thank you for coming to Life Force podcast. Thank you very much. It's my pleasure to have you. Ultimately, It's my pleasure also. What a wonderful life you have. আপনি আলহামদুলিল্লাহ শুরু করেছেন, যেটা বলছিলাম 40 বছরের অবধি হয়ে গেল। সে শুরু এবং বর্তমানে কেন শুরু করলেন, কোথায় শুরু করলেন, এখন কেমন আছেন যদি একটু বলতেন। আপনার চলার পথের পাথেয় কি, যেহেতু লাইফ ফোর্স, হোয়াট ইজ দ্য ফোর্স? আপনি ইংরেজি সাহিত্য, ধর্ম, জ্ঞান বিশদভাবে শুরু করলেন, সেখান থেকে চাকরিতে আসলেন, একটু যদি বলতেন আসলে কিভাবে আপনার শুরুটা হলো এবং কিভাবে ইভলভ হচ্ছেন। এই যে আমি যেটা, যদি গাইডলাইন ঠিক না, যে আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে কিছু প্রিন্সিপালস কাজ করে, সেটা রেই ডালিও হোক, আপনি হোক, আমি হোক, আমরা সবসময় নিজের জীবনকে সার্চ করি। হোয়াট প্রিন্সিপালস, ভ্যালিউজ নিয়ে আপনার জীবনটা আপনি শুরু করেছেন, কোথা থেকে, কেন? কামরুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। অনেকগুলো প্রশ্ন চলে আসছে আপনার কাছ থেকে, তা আমি একটু একটু করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার শেষের উত্তরটা আগে দিয়ে দিই, আপনি কেমন আছেন? আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং পেশাগতভাবে দুনিয়ার জান্নাতুল ফেরদৌসে আছি, সবচেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি চমৎকার ঘুমাতে পারি, আমার ঘুম হয়, ঘুমের ওষুধ লাগে না। তো আমি খুব ভালো আছি, রাইট। আমাদের কনভারসেশনের মাঝে চলে আসবে, আমি শুরু করি প্রফেশনাল লাইফ দিয়ে শুরু করি। আপনি তো বললেন বেসিক্যালি আমি ইংরেজি সাহিত্যের ছাত্র। তো আমি সরকারি চাকরির জন্য বিসিএস করেছিলাম, কোয়ালিফাই করেছিলাম, বাট আমি জয়েন করিনি। কেন করিনি সেটা আমি পরে আলোচনা করব। আমার প্রথম চাকরি ছিল আমেরিকান ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার কর্পোরেশন, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন মাই লাইফ। কারণ আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, আমি বিজ্ঞানের কিছুই জানি না, ইভেন আমার আব্বাও কিছু জানতেন না। বাট সেখানেই আমি গেছিলাম ইন্টারভিউ দিতে। এবং যদি আমার অডিয়েন্স যারা আছেন, আপনারা যদি শোনেন যে একজন মানবিক বিভাগে বা আর্টসের পড়া মানুষ কী করে এ ধরনের চ্যালেঞ্জকে ফেস করেছেন, আমার মনে হয় তার থেকে একটা উৎসাহ পেতে পারেন যে ইয়েস, আমিও পারবো। ফাইজার দিয়ে শুরু করেছিলাম দীর্ঘ 12 বছর, সম্ভবত চণ্ডীদাস আর আমি দুইজন। ওয়ার্ল্ডের টপ রেটেড কোম্পানি 1, 2, 3 এর ভিতরে ফাইজার আছে, নাম্বার 1।
তো সেখানে আমি 12 বছর চাকরি করেছি। আর অর্জন বলবো যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, সবচেয়ে বড় সাহায্য সেটা ছিল ঐশ্বরিক আর পার্থিব আমার বাবার কাছ থেকে, অ্যান্ড প্রফেশনালি অনেক কিছু আমি শিখেছি ফাইজারের ট্রেডিং থেকে। আমি কখনোই ফাইজারকে কখনো ভুলতে পারবো না সারা জীবনে। তো একটা সময় ফাইজারের চাকরিও আমার কাছে মনে হয়েছে ইজি গোয়িং মনে হয়েছে। আমি চ্যালেঞ্জ নেওয়া শুরু করলাম। তখন আমি লোকাল একটা ফার্মাসিউটিক্যালে চলে আসলি, তারা ওয়ান অফ দ্য টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এখন কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি সেলস মার্কেটিংয়ে, আমার চাকরি সেলস মার্কেটিংয়ের। সো বেসিক্যালি আপনি ইংরেজি সাহিত্য, ধর্মচর্চা এবং জ্ঞান চর্চা আমি বলবো, সেখান থেকে আপনি চলে আসলেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। পড়াশোনার সাথে কোনো মিল নাই এবং সেখানে আপনি কাজ করছেন আবার বিক্রয়, সেলসে। ভেরি ডাইনামিক। থ্যাংক ইউ। না, অ্যাকচুয়ালি চাকরি তো কিছু টাকা উপার্জন করা, জীবন যাপন করার জন্য বা আমার পরিবারবর্গের সবার ভরণ পোষণের জন্যে। আর পড়ালেখা একটা জিনিস, চাকরি অন্য একটা জিনিস। উপার্জন কোনো না কোনোভাবে হতে পারে। এখন ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি, সবার লেখাপড়ার অবজেক্টিভই সম্ভবত থাকে টু আর্ন মোর মানি, কিন্তু আমার জীবনে কখনো এটা ছিল না। তাহলে একটু বলতে হয়, আমার প্রথম চাকরির যে কোয়ালিফাই করার পরে আই হ্যাড বিন টু মাই ফাদার, হি ওয়াজ আ সেন্ট, এ দরবেশের জীবনযাপন করতেন উনি। তো আমি বললাম যে আমি চাকরি পেয়েছি। জিজ্ঞেস করলাম বেতন কত? বললাম 2850 টাকার স্কেল, 4-5-6 হাজার টাকা হতে পারে। তো উনি সিম্পলি বললেন যে ওকে, আমি চেষ্টা করেছি সারা জীবন তোমাকে হালাল রুজি খাওয়ানোর জন্য। হালাল কিনা এভাবে বললেন, হালাল কিনা সেই জানে, দেখো তুমি যদি চুরি না করে ঘুষ না খেয়ে পারো তাহলে। দেন আই স্টার্টেড থিঙ্কিং দ্যাট সেই আজ থেকে 40 বছর আগেও যে খুব একটা ভালো পরিবেশ ছিল তা কিন্তু না। আমি হয়তো চুরি করব না, ঘুষ খাবো না, অন্যায়কে প্রশ্রয় দিব না, বাট আমার সারাউন্ডিং পিপুল হয়তো আমাকে এভাবে টলারেট করবে না, আমি ওএসডি হব। যে কারণে আমি সেটা বাদ দিলাম। বর্তমানের প্রজন্মের ছেলেমেয়েরা সরকারি চাকরি, বিসিএস 85 এর, এবং বর্তমান কালের অনেক জাজরেলরা আছেন যারা রিটায়ার করে গেছেন, আমারই ব্যাচমেট। আমি কিন্তু সরকারি চাকরিকে ছোট করছি না। অনেক ভালো ভালো মানুষ যাদেরকে আমি সালাম করি, স্যালুট করি, দে আর অনেস্ট। স্টিল দেন আমার কাছে মনে হয়েছিল যে যেখানে সামান্যতম সন্দেহ আছে, যেমন হালাল হারামের ব্যাপারে বলা হয়, ইভেন একটা হাদিসে এরকম আছে, কুল্লু মাসকারাতুন হারামুন, প্রত্যেক নেশাজনক দ্রব্যই হারাম। সেক্ষেত্রে সিগারেট খাওয়া হারাম বা পান জর্দা খাওয়া হারাম। তো ওর মধ্যে সামান্যতম যদি থাকে, সেই গন্ধ যদি আমি জানি, তাহলে কেন যাব? দ্যাট ইজ ওয়াই বিইং স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু যাইনি, আমি চলে আসছি মার্কেটিংয়ে। খুবই পাওয়ারফুল একটা থট প্রভোকিং, যেটাকে আমি বলছি যে প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালিউজ। আপনি ভ্যালিউজ বলছেন, আমি হয়তো প্রিন্সিপালস বলছি, বাট মোটা দাগে একই জিনিস। কোথা থেকে আপনি বলছিলেন আপনার বাবার কথা, যে আপনার বাবা আপনাকে জিজ্ঞাসা করলেন, আপনি এতটাই বাবাকে এবং তার ভ্যালিউজগুলোকে মনে প্রাণে ধারণ করেছেন যে একটা সরকারি চাকরি 85 সালে, অর্থাৎ বিসিএস এর মতো অফারকে লোভনীয়, আপনি সচিব হতে পারতেন। ওয়াজ ইট ইজি টু ডিসাইড? ফর মি ইট ওয়াজ ইজি। ইট ওয়াজ ইজি কারণ আমি জানি নেক্সট কোশ্চেনটা কী হবে। যে ফাউন্ডেশন উনি গড়ে দিয়েছিলেন, আমি আমার বাবার ব্যাপারে যদি আমি না বলি, আমার কোনো লেকচার, আমার কোনো ডিসকাশন, আমার কোনো ট্রেনিং শেষ হয় না। কারণ উনিও আমাকে দিয়ে বলান, তার 1000 ভাগের 1 ভাগ আমি নিতে পারি নাই। কারণ উনি যখন বললেন তখন একটা কথা বলে দিয়েছিলেন যে তুমি তো জানো, তখন কোরআন শরীফের সূরা জুমার মধ্যে যে উনি বললেন যে সূরা জুমার মধ্যে আছে ফাইজা কুদিয়াতুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ শেষ তখন তুমি জমিনে ছড়ায় পড়ো। এই ফান্তাশিরু, এটা হচ্ছে ইংরেজিতে যেমন ইম্পারেটিভ মুড, বাংলায় আদেশমূলক বাক্য, আরবি ব্যাকরণে এটাকে বলে আমরের সিগা, আদেশমূলক বাক্য। গেট আউট অফ দ্য মস্ক, তুমি রিজিক, হালাল রিজিক জন্য তুমি বের হয়ে পড়ো, তালাশ করো। এবং এটা সাপোর্টিং একটা হাদিস আছে, তালাবু কাসবাল হালাল ফারিদাতুন বাদ আল ফারিদাতে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ফরজ বন্দিগির পরে হালাল রুজির জন্য বের হয়ে যাওয়া আরেকটা ফরজ। এখন আমরা যখন ফরজ নামাজ পড়ি, ফরজ আছে, তারপরে সুন্নাতে মুআক্কাদা আছে, গায়রে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে। ফরজের পরে ওয়াজিব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ফরজ নামাজের পরে হালাল রুজির জন্য বের হওয়া আরেকটা ফরজ। তাহলে কার সঙ্গে কি যাবে, কোন কালারের সঙ্গে, কোন জুতার সঙ্গে কোন বেল্ট যাবে, সেটা যদি আমি বুঝি, কোন শার্টের সঙ্গে কোন টাই যাবে, তাহলে ফরজ নামাজের সঙ্গে কোনটা যাবে? হাদিসের এই কথাটা, তালাবু কাসবাল হালাল ফারিদাতুন, কি ফরজ কি জন্য? বাদ আল ফারিদাতে, ফরজ বন্দিগির পরে, ফরজ নামাজের পরে গেট আউট।
মসজিদে পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া দরকার নাই, তুমি রাস্তায় পড়ো, মনে মনে পড়তে থাকো, সারাদিনই তুমি পড়ো, মনে মনে পড়ো, তুমি তোমার উপার্জন হালাল করে নিয়ে এসো। কারণ হালাল রিজিক যদি তুমি না আনো তাহলে তো তোমার কোনো কিছুই ঠিক হবে না। কারণ আমি যে আজকে আপনার সঙ্গে কথা বলছি, পিছনে কাজ করে কি এনার্জি, এনার্জির পিছনে গ্লুকোজ, লাইফ ফোর্স, রাইট, ইউ আর সরি, লাইফ ফোর্স কে দিচ্ছে? গ্লুকোজ। শরীরের অনেকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট গ্লুকোজ। গ্লুকোজের সোর্স কোথায়? ভাত রুটি আলু। ভাত রুটির সোর্স কোথায়? টাকা। টাকার পিছনে কি? ব্যাকওয়ার্ড অ্যাকাউন্টিংয়ের মতো ব্যাক ক্যালকুলেশন, না, তার পিছনে শ্রম। সেই শ্রম চাকরি অথবা ব্যবসা অথবা চাষাবাদ। চাকরি, হ্যাঁ, তিনটাই, সেই তিনটা কাজ। চাকরি চাকরির মতো করলে, ব্যবসা ব্যবসার মতো করলে, এবং চাষাবাদ চাষাবাদের মতো যদি করি, কাউকে না ঠকাইয়া, বান্দার হক নষ্ট না করে, হকুল এবাদ ঠিক করে, তারপরে যদি আমি উপার্জন করি, সেই রুটি খাই, তারপরে সেই রুটির শক্তিতে যখন রুকু সেজদা করবো, দ্যাট রুকু সেজদা আল্লাহ তাআলা গ্রহণ করবো। অত বেশি নামাজের দরকার নাই। এত বেশি নামাজ কিন্তু খোলাফে রাশিদিনের লোকজন পড়ে যায় না। সালাফে সালেহিনদের মধ্যে কেউ ছাড়া কেউ পড়েন নাই, কিন্তু তারা, কারণ এটা তো প্রাতিষ্ঠানিক ইবাদতের পরে আমার যে সমাজের যত কর্তব্য আছে, কর্ম আছে, সেগুলো কোথায়? সেগুলো তো না। সরি, আমি ওইদিকে যাচ্ছি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ইবাদতের পাশাপাশি হালাল রিজিকের গুরুত্ব কোনো অংশেই কম না, বরং টু সাম এক্সটেন্ট ইট ইজ হায়ার, রাইট? আমার ইনকাম যদি হালাল না হয়, আমি সারাদিন আল্লাহ বিল্লাহ করলাম, হবে না, কোনো লাভ নেই। কমপ্লিমেন্টারি ওই ইবাদতটা তখনই কবুল হবে যখন নাকি আমার রিজিক হালাল। শুধু একটা না, আরো অনেক কিছুই আছে। কারণ আরো হক আছে, হকুল ইবাদ বলা হয়, মানে বান্দার হক। তো বান্দা বলতে আমরা মানুষ প্রজাতি যদি ধরি, আমি অন্য খালক বা সৃষ্টি বাদ দিলাম, সেই মানুষ মানে আমার ঘরের মানুষ, সব আত্মীয় স্বজন, সব, শুধু না, প্রতিবেশী না, সমস্ত মানুষ, নট ইভেন মুসলিম, এভরি হিউম্যান, হিন্দু, বৌদ্ধ, জৈন, ফার্সি, খ্রিস্টান, সবাই। ইভেন রাস্তার কুকুরকে আমি লাথি মারতে পারবো না, গাছের একটা পাতা টান দিয়ে ছিঁড়তে পারবো না। যুদ্ধের সময় পর্যন্ত বলে দেওয়া হয়েছে, তুমি এই কাজ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন, তাহলে গাছের পাতাও ছিঁড়তে পারবো না। তার মানে কি? আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টির হক আছে, এই হকটা আদায় করতে হবে। শুধুমাত্র এটা করে না, আমরা চেষ্টা করলে পারি, বাট সেটা কেন যেন গাফেল হয়ে গেছি। যে কারণ ওইগুলো করে নামাজ অল্প হলেও আল্লাহ যদি চায়, খুশি থাকে, তাহলে ওই নামাজটাই সে কবুল করবে। তাহলে যখন আব্বা আমাকে এটা বললেন, তখন চিন্তা করেছিলাম যে আমার কাজে যদি ফাঁকি হয়ে যায়, আমি যদি দাঁড়াতে না পারি, যে কারণে আমি কর্পোরেট লাইফে চলে আসছি। হ্যাঁ, ইংরেজি সাহিত্য বলি, ইসলামিক রিসার্চ অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন, ফিলোসফি, হিস্ট্রি বলি, এগুলো সারা জীবন আমি জারি ছিল, পড়ালেখা ছিল। রাস্তায়, বাসে, রিক্সায়, বিমানে, গাড়িতে বসে আমি পড়াশোনা করে গেছি, সময় টাইম ম্যানেজমেন্ট করে। এখনকার যেমন ছেলেমেয়েরা বা অনেকে বলে সময় পাই না, আমি তো দেখি না, টাইম ম্যানেজমেন্ট করা তো অনেক স্কোপ আছে। ইফ সামবডি নোজ হাউ টু ম্যানেজ টাইম, অ্যাকচুয়ালি উই নেভার ম্যানেজ টাইম, টাইম ম্যানেজেস আস। এটাই হলো ঘটনা, যে কারণে আমি কর্পোরেটে চলে গেছিলাম। থ্যাংক ইউ। তার মানে আপনি স্ট্রং একটা ভ্যালিজ এবং প্রিন্সিপাল একদম সে শুরু থেকেই, 80-র দশক থেকে আপনি ধারণ করে এসছেন, এবং সেখান থেকে আপনি কর্পোরেটে আসলেন। এবং আমরা সবাই জানি আসলে কর্পোরেট এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি মানেই চ্যালেঞ্জিং। চাকরি মানেই অনেক কিছু হাত পা বাঁধা থাকে, যে কারণে চাকরি থেকে, উইথ ডিউ রেসপেক্ট, চাকরি যে কেউ, সবার জন্য কাজটাই হলো বেসিক। যে কারণে কাজকে, অর্থাৎ কর্পোরেট জব থেকে আমিও গুড বাই বলে চলে এসেছি। একটি জায়গায় আপনার সাথে আমার মিল আছে, আপনার সাথে মিল, আপনি ছেড়েছেন, আমিও ছেড়ে চলে এসেছি। হোয়াট ওয়াজ দ্য রিজন ওয়াই? কেন আপনি এরকম হাই পেইড জব, রাইট, মাল্টিন্যাশনাল ওয়ার্ল্ডের টপ অর্গানাইজেশন থেকে শুরু করে লোকাল কংগ্লোমারেটস, বিগ জায়ান্ট, অর্থাৎ পয়সা, পজিশন কোনোটাতে কমতে ছিল না, কেন আপনি চাকরি ছাড়লেন? মানুষ যেটা পাবার জন্য দিনকে রাত বানাচ্ছে, রাতকে দিন বানাচ্ছে, আপনি ছেড়ে দিলেন। মাঝখানে অনেকগুলো বছর চলে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ছোট্ট ইংরেজি বাক্য বলবো, এটা আমার জন্য বলি আমি, কেউ যদি শুনতে চান এবং মানতে চান তার ব্যাপার। আমি আমাকে দিয়ে বলবো, আই মাস্ট নো হোয়ার টু স্টপ। কোথায় থামতে হবে এটা আমাকে জানতে হবে। দুর্ভাগ্যক্রমে আমরা অনেকেই জানি না কোথায় থামতে হবে। কারণ আমার এই জীবনটা তো শুধু চাকরির জীবন না, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পেশা জীবন এবং লাইফ হেয়ার আফটার, আধ্যাত্মিক জীবন। তো
তো পুরো সময়টা তো আমি, হ্যাঁ, হাইলি পেড জব আমি জানি, বহু লক্ষ টাকার বেতনের চাকরি সেটা আমি জানি, মানে ইভেন আজকেই যদি সন্ধ্যার আগে চাই আমি জয়েন করতে পারবো আমি জানি, আমার দরকার নেই। কারণ আমার সময়টুকু যদি সেখানে সেই খেদমতে দিয়ে দিই আর একজনকে বড়লোক করার পিছনে, তাহলে তো হবে না। কারণ আমার জীবনে একটা স্বপ্ন ছিল। একটু প্রাসঙ্গিক কথা নিয়ে আসি, যে চাকরির জীবনে কখনো কখনো একটু স্পিড ব্রেকার আসে, বা সব সিনিয়ররাই যে একই রকম হবে তা না। আমি দু একজন সিনিয়রকে দেখেছি আমার কাছে কেন যেন ভালো লাগে নেই, বাট কাউকে কাউকে পেয়েছি যারা ওয়াজ লাইক মাই ফাদার, তাদের জন্য আমি দোয়া করি, মেন্টর। বাট কারো আমার কাছে ভালো লাগেনি। তখন মনে হয়েছে যে আমি সুযোগ পেলে, আমি যদি ইফ আই ক্যান ডেভেলপ মাইসেলফ আপ টু দ্যাট পজিশন, আমার যে ডিপ্রাইভেশন, আমার যে বঞ্চনা, যেগুলো জুনিয়রদের পাওয়া উচিত, জুনিয়র কলিগ, যেমন আজকাল তো দেখি অনেক সিনিয়ররা বলে আমার লোক, আমার ম্যানেজার, আমার ছেলেটা, আমার সাবঅর্ডিনেট। ইংরেজিটা আমার কাছে খুব খারাপ লাগে। সাবঅর্ডিনেট কি, আমার লোক কি, আমার ছেলেটা কি? অ্যাডবেস্ট বলতে পারি আমার কলিগ, বলতে লজ্জা করলে বলতে পারি আমার জুনিয়র কলিগ। এক টিমে আছে, উনি আমার জুনিয়র কলিগ, দ্যাটস অল। এর বাইরে তো কিছু বলা উচিত না। এটা মনে হয় মার্জিত ভদ্রতার বাইরে চলে যায়, বলা উচিত না। বাট তাই তো আমি প্র্যাকটিস দেখি বাংলাদেশে এখন। আমরা আত্মতৃপ্তি পাই যে সে আমার আন্ডারে কাজ করে, এটা বলে আমরা নিজেকে জাহিরি প্রকাশ করি বা বোঝাতে চাই আই এম দ্য সুপিরিয়র। সো আপনার এই বিগত 85 টু 2024 লাস্ট 39 ইয়ার্সে আপনি ফাইজার ছাড়া কোথায় কোথায় আপনি কাজ করেছেন যদি একটু বলতেন, এবং হোয়াট ডিড ইউ লার্ন, যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, কুড বি ভেরি ভ্যালুয়েবল। ঠিক আছে, আমি একটা অনেক বড় কোয়েশ্চেন না, হতে আই পারে, গট ইট। বাট আপনার দৃষ্টিকোণ থেকে একটা প্রফাউন্ড লার্নিং। আমি জানি এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনার দরকার 2 দিন। আমি অ্যাকচুয়ালি মানে মোটা দাগে দু একটা কথা বলবো। ফাইজার যখন লোকাল কোম্পানি হয়ে গেল, ফাইজার চলে গেল, তারপরে আমি একটা লোকাল কোম্পানিতে জয়েন করি, নামটা অবশ্যই বলবো, অ্যারিস্টো ফার্মাতে জয়েন করেছিলাম আমি। দ্যাট ওয়াজ এ গ্রেট লেসন ইন মাই লাইফ, লার্নিং, আমার পার্সোনাল লার্নিংয়ের জন্যে। আমি সিরিয়ালি আরও কয়েকটা প্রতিষ্ঠানে চাকরি করেছি। আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছেড়ে চলে আসছি, কারণ ফার্মাসিউটিক্যাল আমার কাছে মনে হচ্ছিল খুব ইজি গোয়িং। কারণ বাইসাইকেল চালাতে গেলে প্রথম দিকে কিন্তু খুব প্যাডেল দিতে হয়, অনেক শক্ত, ব্যালেন্স করতে হয়। অনস আপনি মোমেন্টামে চলে আসি, তারপরে কিছু না, প্যাডেলের উপর পা রাখলে সাইকেল চলতে থাকে, সাবজেক্ট টু রোড যদি ভালো থাকে, গতি এবং বেগ, রাইট, গতি এবং বেগ। এই কারণে আমি চ্যালেঞ্জ নিতে চাইলাম। এ প্রসঙ্গে আমি একটা কথা বলে থাকি, যে ওয়ার্ল্ড ওয়াইড রেনাউন্ড একটা ব্র্যান্ডের কথা বলি, সে মার্সিডিজ আমাদের দেশে বিক্রি হয়। তো সেলিং নিয়ে যদি কথা বলি এখন, আসলে অ্যাকচুয়ালি সেলিং কিন্তু মানে সমস্ত সফট স্কিল অ্যান্ড সফট স্কিলকে কিন্তু ডিকটেট করে সেলিং। অল স্কিলস, যদি কারো সেলিং স্কিল না থাকে, সে কোনো স্কিল এসে পারফেক্ট হতে পারবে না। মানে সেলিং স্কিল রিকোয়ার্স অল দোজ স্কিলস। তাও পারলে আমি বলবো এখন মার্সিডিজ, এটা যদি ধরি মার্সিডিজ বা একটা আইপ্যাড, ওকে, এই আইপ্যাডের পিছনে আমি আছি। অ্যাম আই সেলিং আইপ্যাড অর আইপ্যাড সেলিং মি? কে বেশি সুন্দর, ফুল না ফুলওয়ালি? মার্সিডিজের পিছনে যে ছেলেটা বা মেয়েটা, এখন ছেলেটা বা মেয়েটা মার্সিডিজ বিক্রি করে না মার্সিডিজ ওকে বিক্রি করে? কার রঙে কে রঙিন হলো? তোমরা আল্লাহর রঙে রঙিন হো বলা হয় না, সেবগাতিল্লাহ, সেরকম। তো আসলে এই জায়গাটায় বাংলাদেশে তো আমি দেখি যে মার্সিডিজ বিক্রি করে ছেলেটাকে মেয়েটাকে, আইপ্যাড বিক্রি করে তার পিছনের মানুষটাকে, সে আইপ্যাড বিক্রি করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। তো আমি যখন ফাইজারে ছিলাম, সে ফাইজারের একটা ব্র্যান্ড এখনও আছে, দ্যাট ইজ টেরামাইসিন, মানে গ্লোবালি এটা আছে। আমেরিকাতে কেউ যদি অক্সিটেট্রাসাইক্লিন বানাতে চায়, তখন বলে, এফডিএ বলে দেয় ফাইজারের টেরামাইসিনের মতো বানায় নিয়ে আসো, এফডিএ বলে দেয় এটা। তার মানে কেমন স্ট্রং একটা ড্রাগ অ্যাসোসিয়েশন। জি জি, আমেরিকা। এখানে বাংলাদেশে যখন টেরামাইসিন ছিল, তো আমি ফাইজারকে রিপ্রেজেন্ট করলে প্রতিটা মানুষের বা যারা ব্যবসা করেন তাদের টেরামাইসিন দরকার আছে, ডক্টরের টেরামাইসিন দরকার আছে ছিল। অ্যাকচুয়ালি ডু আই সেল টেরামাইসিন অর টেরামাইসিন সেলস মি? হু ফর হুম? আমার মাথায় যখন আসছে যে আসলে আমি কাকে বেচি। দ্য ডে আই লেফট দ্যাট অর্গানাইজেশন অ্যান্ড জয়েন ইন এ স্মল কোম্পানি, যাদের অ্যারাউন্ড 40-50 লাখ টাকা সেল ছিল, মাসে 5-6 কোটি টাকা বিক্রি করতো, যারা আজকে টপ 10 কোম্পানি কয়েকশো কোটি টাকা বিক্রি করে, তখন এসে তাদের কিন্তু ছোটো ছোটো কয়েকটা প্রোডাক্ট পেলাম আমি, অ্যান্টাসিড, অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিবায়োটিকের মধ্যে খুব ভালো অ্যান্টিবায়োটিক ছিল না, ব্লা ব্লা। ওটা নিয়েই আমাকে ফাইট করতে হয়েছে। তখন কেউ তো চেনে না,
তো এই যে একটা অচেনা জিনিসকে চেনানো, এবং ফার্মাসিউটিক্যাল সেল যে এটা কিন্তু ডিরেক্ট সেলস করা যায় না, সামবডি হ্যাজ টু জেনারেট প্রেসক্রিপশন। তাহলে এই যে প্রেসক্রিপশন জেনারেট করতে গেলে সেই কনফিডেন্স নিয়ে আসা, জেনারেট প্রেসক্রিপশন করার পরে এটা সেল হওয়া, দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এবং আই ওয়াজ প্লেসড ইন বগুড়া। বগুড়ার মাটি আমার জন্য হচ্ছে লক্ষ্মী, কারণ হোয়াট আই ডিড দেয়ার, কারণ আমার আগে 2-3টা গ্রুপ অফ পিপল ছিল, তারা জয়েন করেছে, চলে গেছে, পারে নাই। আমি যাওয়ার পরে যেটা দেখলাম যে শেলফে প্রোডাক্ট আছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমি গেলে কলিগদের সঙ্গে গেছি, মেডিসিন, আমি জুনিয়র কলিগদের সঙ্গে মার্কেটে গেছি, 7 মাথার থেকে ভিতরে গেলাম, ফার্মেসির লোকজন বলে আপনারা কতদিন থাকবেন? আই গট দ্য মেসেজ। আগে কি হয়েছে? এবং এটা আমাকে নার্ভাস না করে প্রচণ্ড চ্যালেঞ্জিং করে ফেলেছে। ওকে, কারণ আমার একটা বাংলা শব্দ ব্যবহার করি আমি, সেটা হচ্ছে দাঁত শক্ত না রুটি শক্ত। মাঘ মাসে কাঁচা আটা দিয়ে রুটি বানায়, সেই রুটিটা যদি আপনি টেবিলে রেখে দেন রাতের বেলা, সারা রাত ঠান্ডায় থাকলো, সকালবেলা সেই রুটি কিন্তু ছাগলের চামড়ার মতো বা গরুর চামড়ার মতো শক্ত হয়ে যাবে। ওই রুটি কিন্তু চাবানো যাবে না, ছেঁড়া যাবে না। ওই সিচুয়েশনকে আমি বলি, আচ্ছা দেখি এবার দাঁত শক্ত না রুটি শক্ত। তো বগুড়ার মাটিতে আমার ডিসিশন ছিল মনে মনে ভেরি গুড, একটা চ্যালেঞ্জ আসলো আমার কাছে, দ্যাট ওয়াজ ইজি গোয়িং। এবার আমি সিম্পলি উত্তর দিলাম ফার্মেসির মালিককে, ভাই ওষুধের দোকান থাকলে ওষুধের দোকানে আমরা আসবো, আমার কলিগরা আসবে। আপনি যদি এটাকে চাল ডাল মনোহারি দোকান করেন, আমরা চাল ডাল কিনতে আসবো। আপনি দর্জির দোকান করলে টুপি বানাইতে আসবো, কিছু না হলে একটা টুপি বানাতে আসবো, পায়জামা পাঞ্জাবি বানাতে আসবো, আমরা আসবো। একটা মেসেজ দিয়ে আসলাম, আমরা আসবো। সবাইকে ডেকে অফিসে নিয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে সেন্ট্রাল অ্যাকশন প্ল্যানে কোনো কাজ হবে না, আমাকে নিজেকে প্ল্যান ডেভেলপ করতে, ফর্মুলেট করতে হবে। এবং আমি ওইখানকার এন্টায়ার নর্থ বেঙ্গলের দায়িত্বে ছিলাম সিনিয়র ম্যানেজার, বাট অ্যাকচুয়ালি সারা জীবন আমার একটা কমন ইংরেজি আছে, আই ট্রিট মাই জুনিয়র কলিগস লাইক মাই সান অ্যান্ড ডটার। দ্য ওয়ে আই এডুকেট অর আই ট্রাই টু কোচ মাই সান অ্যান্ড ডটার, ইন দ্য সেম ওয়ে আই ট্রিট মাই জুনিয়র কলিগস। এর থেকে কোনো সময় ডেভিয়েট করি নাই। আমি ওদেরকে নিয়ে বসে বললাম যে আমাদের লাইফ গভর্নিং প্রিন্সিপাল, ইয়েস, আরেকটা প্রিন্সিপাল। তো ওদেরকে আমি বললাম যে আমাদের জীবনে বিরাট একটা অপরচুনিটি আসছে, আপনারা নিতে চান? কারণ আপনাকে সেলিং স্কিলে একটু ড্রামাটাইজ করতে হবে। তো ওরা বললো স্যার কি, অবশ্যই নিব। আর তার আগে হচ্ছে ওই যে সেলিং স্কিলে বলে সেল ইউর সেলফ বিফোর সেলিং ইউর প্রোডাক্ট। আমি পৃথিবীর কোথাও না, আমি তো আমার কলিগের কাছে আমাকে বিক্রি করবো আগে। অ্যাজ এ লিডার আমাকে তো ওর কাছে এস্টাবলিশ করতে হবে আগে, কাস্টমার তো পরে। তো কলিগদের সাথে আমি সেভাবে তো র্যাপোর্টটা তৈরি করে ফেলেছি। অ্যান্ড যে অথরিটি, সেই অথরিটির মধ্যে তো আসলে আমি কখনো অথরিটি অফ পাওয়ার ইউজ করি নাই জীবনে। আমি সবসময় ছিলাম আমার অথরিটি অফ নলেজে, অথরিটি অফ পার্সোনালিটিতে। তো এক বাক্যে বললো স্যার রেডি, আপনি বলেন কি করতে হবে। তখন বললাম যে মার্কেটের সিচুয়েশন এই, আমরা এটাকে ডেভেলপ করব। ইফ দ্যাট কোম্পানি ডেভেলপস আলহামদুলিল্লাহ, ইফ দ্য কোম্পানি ডাজ নট ডেভেলপ ইট ডাজ নট ম্যাটার, কারণ উই উইল ডেভেলপ দ্য মার্কেট উইল ইনভাইট আস। বহু চাকরির দরজা খুলে যাবে। বি দ্য স্ট্রং, ইয়েস, বি দ্য স্ট্রং, ইয়েস, নট টু ফলো দ্য, ইয়েস। ওকে। তারপরে যেটা হয়েছে, এই কোম্পানি ফিনান্স ডিরেক্টর সামনে আমাকে টেলিফোন করে বলেছিলেন, চলে আসার পরে এক সময় কথা হচ্ছিল, বলে জিলানী সাহেব আপনি নর্থ বেঙ্গলে, এন্টায়ার নর্থ বেঙ্গলে আমাদেরকে যা করে দিয়ে গেছেন আমরা কোনো দিন ভুলবো না। ওইটাই তোমার বেস্ট সার্টিফিকেট। আফটার লিভিং দি অর্গানাইজেশন, দ্যাট ওয়াজ ইন ফার্মাসিউটিক্যাল। বাট আমি যখন ইন্ডাস্ট্রি চেঞ্জ করে চলে আসছি অন্য ইন্ডাস্ট্রিতে, দ্যাট ওয়াজ অ্যামাজিং। অটোমোবাইল ডিফারেন্ট চ্যালেঞ্জিং। সো সেখান থেকে আপনার কি লেসন্স যদি বলেন, যে আসলে এই যে আপনি যেটা বললেন যে আপনি শুরু করেছিলেন হোয়ার টু স্টপ, দেয়ার আর সাম স্পিড ব্রেকার্স, যে কারণে আপনি থামলেন ফ্রম দি ফার্মাসি ইন্ডাস্ট্রি, সেখান থেকে আপনি চলে আসলেন এবার অটোমোবাইল ইন্ডাস্ট্রি। বোঝার চেষ্টা করছি যে হোয়ার টু স্টপ, হাউ ডু ইউ নো, হোয়াট ডিফাইন্স ইউ? খুব ফিলোসফিক্যাল প্রশ্ন, থ্যাংক ইউ। এনি গাইডিং ফোর্স? না, অবশ্যই গাইডিং ফোর্স। পবিত্র কোরআনের সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা একটা চমৎকার কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের মধ্যে কোনজন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের মধ্যে কোনজন আহসানু উত্তম, আমালান, আমলের দিক থেকে, কাজের দিক থেকে। এই কাজ মানে ভালো কাজ আর মন্দ কাজ।
তো আমি মনে হয় আমার আলোচনায় বলে গেছিলাম যে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, পেশা জীবন এবং একটা জীবন হেয়ার আফটার। অ্যাজ এ মুসলিম আই স্ট্রংলি বিলিভ দেয়ার ইজ এ লাইফ হেয়ার আফটার। অ্যাকচুয়ালি ভিশনারি শব্দটা আমরা ব্যবহার করি অনেকে, আমি হাসি কি জন্যে? ভিশনারি তো সেই, কারণ আমরা দেখি 5 বছর পর কী হবে। আমি ডিপিএস করি, এফডিআর করি, প্রমোশন পাই, আমি এটা কিনি সেটা কিনি, রাজুকের প্লট কিনতে চাই, ঝিলিমিলিতে বুকিং দিয়ে রাখি, এগুলো তো। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, আই মাস্ট নো যে আমি আসলে আমার যে গন্তব্য, যেটা কবর থেকে শুরু হবে, সেইখানে হিসাব দিতে গেলে আমি কি করতেছি। আল্লাহ তো এখানে এই জীবনটাকে দিয়েছে একটা পরীক্ষা, যে তোমরা আমলের দিক থেকে কে কেমন করো এইটার জন্য তোমাকে পাঠালাম। তার মানে আমার তো বিশাল একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, সেটা আমাকে হিসাব করা। আরও একটা মজার জিনিস হচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু খুব স্ট্রংলি বলছে, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করো কি জন্যে? অল তানজুর নাফসুম্মা কাদ্দামাত লিগাদ। তারপর আবার বলতেছে অত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করে বলেই বলতেছে অল তানজুর নাফসুম্মা কাদ্দামাত লিগাদ। তুমি একবার নজর দাও। তানজুর, নজর দেওয়া মানে দৃষ্টি দেওয়া, চিন্তা করা। নজরের শব্দ অনেক অর্থ আছে। অল তানজুর এটা আলামতে মুজাররে আলেফ তা ইয়ানু, আরবি ব্যাকরণ অনুযায়ী তে যোগ হয়েছে। অল তানজুর, তুমি দেখো কি তুমি পাঠাচ্ছ। মা কাদ্দামাত লিগাদ, সামনের দিনের জন্য। আমি স্যালারির থেকে ডিপিএসে অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে, ওইটা এটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার একটা পা যে সামনে আগাচ্ছি, আমার পরকালের জন্য ওইখানে আমি কি সঞ্চয় করতেছি, সেখানে আমার কি আছে, ওইটা নিয়ে যখন আমি চিন্তা করি, তখন আমি দেখি আমি কিছুই পাঠাচ্ছি না। ওইটা যদি আমি না পাঠাই, তাহলে এর জন্য রেসপন্সিবল কে হবে? ভালো লিডার হলাম, ভালো বস হলাম, ভালো বাবা হলাম, ভালো সমাজের কেউ হলাম, ভালো এমপ্লয়ি হলাম, মালিকের কাছ থেকে বাহবা নিলাম, দেশ বিদেশে গেলাম, এটা কোনো কিছুতে আমার কাজে লাগবে না। এই যে ফোর্সটা, লাইফ ফোর্স, এটা আমার মধ্যে ইনবিল্ড ছিল ছোটোবেলা থেকে, যেটা আমি থ্রুআউট মাই হোল লাইফ, দেয়ার আর নাম্বারস অফ স্পিড ব্রেকার্স অর চ্যালেঞ্জেস অর অড টাইমস, আপস অ্যান্ড ডাউনস, এগুলো ছিল, আমি জানি। কারণ এই থাকাটা একটু স্বাভাবিক, কারণ আমার আইডিয়াল লিডার হচ্ছে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সারা জীবন কি করছেন আমি তো জানি। আজকে আমরা শুধু নবীর জন্য অনেক কিছু পড়ি, কিন্তু আমরা তো সিরাত গ্রন্থ পড়ি না। সো ওইটা জানি। এবং আমার জীবনে আর একটা টার্নিং পয়েন্ট বা লাইফ ফোর্স হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া জাস্ট মক্কার থেকে সামান্য দূরে, মদিনার থেকে 250 মাইল দূর থেকে এসে ওনাকে চলে যেতে হয়েছে। কি সিচুয়েশন হতো, কেউ যদি খুলনার থেকে গাবতলী এসে চলে যেতে হয়, চিটাগাং থেকে সাইদাবাদ এসে চলে যেতে হয়, সে তো সহ্য করবে না। বাট উনি আস্তে করে চলে গেলেন। অ্যাগ্রিমেন্ট তো মোস্টলি ছিল তার বিপক্ষে, তাও উনি বলছে যে ওকে অ্যাগ্রিড। তার কারণ ছিল যে উনি জানতেন ওনার কাছে সত্য এবং সুন্দর আছে, টুডে আর টুমরো ফাতহুম মুবিন ওনার কাছে আসবেন। এইটার আলোকে আমার বাবা আমাকে বলে দিয়েছিলেন ছোট্ট ইংরেজি, আমি এটা বলেই আমার কথা এখনকার মতো শেষ করতে চাই। সেটা হচ্ছে, আমার বাবার ইংরেজি এটা, গেট মেন্টাল প্রিপারেশন টু লুজ সাম ব্যাটল টু উইন দ্য ওয়ার। বিশ্বযুদ্ধে জয়লাভ করতে চাইলে ছোট ছোট কিছু যুদ্ধে তুমি হারার জন্য মানসিকভাবে প্রস্তুতি রেখো। দাবা খেলাতেও যেটা হয়, আপনি আমার যে কোনো একটা কিছু খেয়ে ফেললে আমি চুপ করে থাকবো, কারণ ঘোড়ার চাল দিয়ে রাজা চেক মন্ত্রী ধরা। সুতরাং জীবনের এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট খেলা। খুব চমৎকার বলেছেন। আসলে বড় কিছু পেতে হলে ছোট কিছু ছাড়তে হয়। একই সাথে আপনি বলেছিলেন যে আসলে স্পিড ব্রেকার। আমি যদি এটাকে এভাবে দেখি যে আমাদের চলার পথে থামতে হয়, স্পিড ব্রেকার। কেননা থামতে একদিন হবেই, অ্যাকচুয়ালি অ্যান্ড ইভেনচুয়ালি বাই ফোর্স, ইটস বাই ডিফল্ট। স্পিড ব্রেকার অর্থাৎ ইট ইজ এ সিম্বল, গো স্লো। এরপরে আপনি বললেন যে বড় কিছু পেতে হলে অনেক কিছু ছাড়তে হয় এবং থামতে হয়। এটা একটা জার্নি, এবং আমি বলবো যে থ্রু রিফ্লেকশন ইট হ্যাপেন্স। যেটা আপনি বলছিলেন, আমি শুনছিলাম যে অ্যাকচুয়ালি what to do, what not to do. So how do you reflect in your life? এই যে ছাড়ার আগে রিফ্লেকশন, না, আমাকে থামতে হবে, ছাড়তে হবে এবং আমাকে ছেড়ে দিতে হবে টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার কোশ্চেন আপনার কাছে আসছে, বেশ ফিলোসফিক্যাল কোশ্চেন আসছে, ভালো খুবই। কারণ আমাদের একটু কন্টেম্পলেশন দরকার, আমরা এটা করি না কেন জন্য। তো আমরা তো সবাই ফোর্সে যেতে চাই, নেক্সট নেক্সট অ্যান্ড নেক্সট।
স্লো, গো স্লো। অনেকে তো ভাববে যে এরা মনে হয় আউটডেটেড। না, গো স্লো। আপনি দূরে যেতে চাইলেই ধীরে যেতে হবে, দ্রুত গেলে হবে না, ধীরে যেতে হবে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে যখন ম্যাট্রিক পাস করার পরে আমি বের হয়ে আসি, বাবার কিছু উপদেশ ছিল, তার একটা বলবো, 4-5টা উপদেশ ছিল। তার একটা ছিল, উনি আমাকে ঠিক দুটো আঙ্গুল দিয়ে একটা সিজার বা কেচি, যেটা দিয়ে আমরা কাপড় কাটি বা কাগজ কাটি, এভাবে দেখালেন, যত পারো দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করো। আমি গোবদাড়ি ওঠে নেই, অল্প বয়সে ম্যাট্রিক পাস করেছি। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি প্রাইমারি স্কুলে পড়তে পারিনি, বাবার নিজের গড়া হাই স্কুলে একদিন ক্লাস 6-এ ভর্তি করে দিলেন। 1, 2, 3, 4, 5 আমি জানি না, বাট বাড়িতে আমাকে লেখাপড়া করেছেন উনি। তো যখন উনি বললেন যে সম্পর্ক ছিন্ন করো, তখন বললাম এমন একটা বয়স, তার মানে থামো, হ্যাঁ where to stop? হ্যাঁ, এবং না, এটার একটা আরেকটা খুব স্পিরিচুয়াল মিনিং আছে। তখন বললেন, কোরআনের একটা আয়াত দিয়ে বললেন যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন তো ছলনা, প্রতারণা ছাড়া কিছুই না। এই যে এন্টায়ার ওয়ার্ল্ডে, ইউনিভার্সে আমরা যা কিছু করে যাচ্ছি, অল আর প্রতারণা, ছলনা, কোনো কিছুই আসলে, এটা মিরেজ বলতে পারি, এটা একটা আলেয়া বলতে পারি, ইলিউশন, ইংরেজি রিয়েলি ইলিউশন হতে পারে, রাইট, কিছুই না। তো আমি এত ছোট মানুষ, তখন একটু গান শোনা বা একটা সিনেমা দেখতে পারলে তো ভালো লাগতো, বাট সেই ছেলেকে উনি এরকম একটা দার্শনিক কথা বললেন, হ্যাঁ কাটতে বললেন। তো যেহেতু জন্মগতভাবে ওনার জিন বা ক্রোমোজোমাল ইনহেরিটেন্স আমার মধ্যে, ওনার সঙ্গে ছিলাম আমি, এবং যখন বাড়ির থেকে যখন হায়ার এডুকেশনের জন্য বের হয়ে আসি, এই কথাটা ধীরে 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 কোনো শিকড় গাড়ছে সারা জীবন আমার মধ্যে। আমি কখনোই করি নাই, বাড়াইনি। একটু আগে আপনাকে বললাম না যে পদ্মা ব্রিজের আগে ওই জায়গাতে প্লট পাওয়া যায়, ঝিলিমিতে পাওয়া যায়, 300 ফিটে পাওয়া যায়, অনেকে অনেক কথা বলে, আসো আমরা একটা জমি কিনে কয়েক বন্ধু বিল্ডিং করি। আমি বলি যে বাবা, আপনি মাছ ধরা দেখেছেন? এই রিসেন্ট 2-4 বছরের গল্প। হ্যাঁ, কিভাবে মাছ ধরে, নদীতে বা পুকুরে জাল ফেলে এরকম, তারপরে এই জালটা, হ্যাঁ জালটা খ্যাপলা জাল বা এরকম বলে আর কি আমাদের দেশে। তো কিন্তু ফেললো, তারপরে তার কাজটা কি হয়? টানতে হয়, লাটাইয়ের মতো। তার মানে যে আমার সময় তো এখন জাল গোটানোর, এখন তো জাল ছড়ানোর সময় না। আই নো মাই লাইফ, আমার জীবনের কোন পর্যায়ে কি করতে হবে আমি বুঝি, এটা আল্লাহ ওইটুকু জ্ঞান দিয়েছেন ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারে, মানে যারা বুঝতে পারে তারা ডিফারেন্ট ব্রিড, আমি বলবো ব্রিড। তবে জীবন লেসনটা আপনি পেয়েছেন ছোটবেলা থেকেই, এটা পেয়েছি। তারপর সারাটা জীবন তো আমার একটা নেশা ছিল, পড়া। পড়া বলতে অমনিভোরাস রিডার। মানে আমার বাসাতে বললাম তো যে সায়েন্স, মেডিকেল সায়েন্স বলি, অ্যাস্ট্রোলজি বলি, আর ওশানোলজি বলি, বা কেমিস্ট্রি বা দর্শন বলি, বাংলা সাহিত্য বলি, বা যে কোনো কিছু ইংরেজি সাহিত্য বলি, এমন কোনো লজি নাই যেটা আমার বাসাতে নাই। সো আমরা কথা বলছিলাম যে জালটা গোটানো, হ্যাঁ জাল গোটানোতে আমি আসছি। তো এখন আমি তো জীবজা আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন সেটাও না, আমি এই পড়ার মাধ্যমে, কাজ করার মাধ্যমে আমি তো দেখতে পাচ্ছি যে কিভাবে জীবনটা গোটায় আসে। আল্লাহ তাআলা নিজেই বলছেন তো, লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বাঙ্গ সুন্দর করে সৃষ্টি করেছি। যদিও ভুল করে আমরা অনেক সময় বলি যে ওয়াজ করবেন বুলবুলে বাংলাদেশ, মানুষকে তুলনা করি পাখির সঙ্গে, বুলবুলে বাংলাদেশ। এটা তো আল্লাহর কোরআনের একটা বিরোধিতা করা হয়। সর্বাঙ্গ সুন্দর হচ্ছে মানুষ, সেই মানুষকে তো বুলবুলের সঙ্গে তুলনা করা যায় না, সরি। তো সর্বাঙ্গ সুন্দর করে তুলনা করেছেন, আর সেইটাকে বলছে আসফলে সাফিলিন, তাকে আমি একেবারে যাচ্ছে তাই করে ফেলতেছি বৃদ্ধ বয়সে। যদি কেউ বৃদ্ধ বয়সে যে পৌঁছে যায়, তাহলে আল্লাহ তাআলা দেখাচ্ছে যে আমি কিভাবে বড় হচ্ছি, এবং আলটিমেটলি আমার এক্সেলের ডাটা দেওয়ার পরে কার্ভটা কোথায় যায়, একটা জায়গায় যে পিকে যে তারপরে আবার ডিক্লাইনিং। এটা তো বুঝতে হবে, আমি না মানলেও প্রকৃতি আমাকে দিয়ে মানাবে, আমি আর কথা বলতে পারবো না, লাইফ সাইকেল। তো এইটা যদি কেউ মানতে চায় না, উদ্ধত হয়, প্রকৃতি তো কোনোদিন কাউকে ক্ষমা করে না, সে তার কোর্স অফ অ্যাকশন নিবে। তাহলে সেই প্রকৃতি বলি আর আমি অন্য কিছুই বলি না কেন, সেই কোর্স অফ অ্যাকশন অন্য কেউ নেওয়ার আগে আমি সচেতন হলে তো এটা বুদ্ধিমানের কাজ হবে। অত বুদ্ধিমান না হয়, এটুকু হওয়া ভালো। তো আমি জানি আমি এখন জয়েন করলে আমাকে বহু লক্ষ টাকা বেতন দিবে, আমি টাকা দিয়ে কি করব? আমি বলেছিলাম যে আমি দুনিয়ার জান্নাতে আছি, না আমার গাড়ি দরকার নেই। আমার ড্রাইভার যখন হেরিয়ারে উঠেছিল, উঠে মিসকি হাসি, আমি বললাম না এই হাসিটা দিও না, গ্যারেজে টয়োটার যে গাড়িটা আছে এইটা হচ্ছে আমাদের গাড়ি, ওইটা কোম্পানির গাড়ি, কোম্পানি যে কোনো সময় গাড়িটা নিয়ে নিতে পারে, ওটার মালিক আমি না। এটা আমার লাইফ ফিলোসফি। আমার গাড়িতে উঠলে আমি চিন্তা করি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে ড্রাইভার না করে তুমি প্যাসেঞ্জার করেছো। ড্রাইভারকে আমি সম্মান করি, তারপরও আই কুড হ্যাভ বিকাম দ্য ড্রাইভার, কিন্তু প্যাসেঞ্জার করেছি আমি, আলহামদুলিল্লাহ।
আজকে আমি রিক্সায় যেতে পারতাম, গাড়িতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যে মানুষের অল্পে তুষ্টি বা তৃপ্তিবোধ, স্যাটিসফ্যাকশন, এটা তো নাই মানুষের, তার মানে লালসা বেশি। গ্র্যাটিফিকেশন Yeah. অথবা গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড। এটা মানুষকে আসলে চিন্তার খোরাক যোগায় এবং কোথায় থামতে হবে। হ্যাঁ, হুম। তাহলে আমার তো ছেলে মেয়ে দুটো মানুষ হয়ে গেছে, ওরা চাকরি করে, আমার কি জন্য টাকা দরকার? কিন্তু ওরাও তো আমার টাকা নেবে না। এত ধরেন এই যে কর্পোরেট লাইফ, দ্য পজিশন, দ্য পাওয়ার, দ্য বিলঙ্গিংনেস, দ্য অথরিটি, আই অ্যাম দি সিইও, আই অ্যাম দি চিফ মার্কেটিং অফিসার, আই অ্যাম দি চিফ সেলস অফিসার, আই অ্যাম দি চিফ টেকনিক্যাল অফিসার, আই অ্যাম দি চেয়ারম্যান, আই অ্যাম দি এমডি। Right. মুই কি হনু গিয়া? রাইট, খুব সুন্দর প্রশ্ন, ভালো লাগছে এই কথাটা উত্তর দেওয়ার জন্য। প্রাসঙ্গিক বলে ফেলে, আমার একটা জুনিয়র কলিগ, মানে সরাসরি কলিগ ছিল না, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতো ধানমন্ডিতে। সামডে করোনার পরেই সম্ভবত তার অফিসে দাওয়াত করলে গেলাম, একটু কফি খেতে খেতে আমাকে একটা প্রশ্ন করেছিল, এক ঠিক হুবহু আপনার কায়দায়। বলে, স্যার আমার বাবা ছিলেন সরকারের অনেক বড় কর্মকর্তা, বড় চেয়ার, বড় গাড়ি, দারোয়ান, আটদালি, পিওর, মানে কুক টুক, এটা সেটা অনেক কিছু। বাবা রিটায়ারমেন্টের 2 বছরের মধ্যে মারা গেলেন। হি কুড নট অ্যাবজর্ব দ্য শক। আমাকে বলেন, স্যার আপনি পারেন কি করে? আমি তো দিন দিন আপনাকে দেখি আরো আপনার স্পিড অ্যান্ড জেল্লা বাড়ে। দ্য শক অফ, একটু জাস্ট অডিয়েন্সের জন্য ও দ্য শক অফ, শক অফ, কারণ কারণ তা নাহলে হয়তো বা ওই ক্ষমতার, হ্যাঁ, ওই ক্ষমতার, ওই প্রাচুর্যের, ওই গর্বের, ওই দম্ভের, ওই অহমিকার। মানে রিটায়ারমেন্টের পরে আর কেউ নাই, পরের দিন তার পরের দিন আরো ফিকে থেকে ফিকে হয়ে যাচ্ছে। তাহলে বলি, যেদিন বাড়ি থেকে বের হয়ে সেদিন বাবা বলেছিলেন যে দেখো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নী খালাকতুহু মিন নুতফাতিন ফাইযা খাসীমুম মুবিন, আমি মানুষকে সৃষ্টি করি স্পার্ম থেকে, বীর্য থেকে, যে গায়ে লাগলে ওযু গোসল ফরজ হয়ে যায়। সুতরাং এরকম মাথা না রেখে মাথাটাকে নত করো। এটা বলেই উনি তখন গীতাঞ্জলিতে যে বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ওই যে মাথা নত, যে কারণে আমি সারা জীবনে, একজন জুতা ব্রাশ করেন যিনি, আমি ঠিক ওই শব্দটা বলতে চাই না, আমি জুতাটা খুলে ডান হাত দিয়ে আগায় দিয়ে বলতাম, জুতাটা কি পালিশ করে দিতে পারবেন আপনি বলে। বাট আমরা তথাকথিত শিক্ষিত লোকরা পাটা আগায় দিই তার কাছে, জুতাটা দিই যখন ওনার কাছে, পাটা আগায় দিই। এটা তো সম্পূর্ণ অসভ্য আচরণ, এটা কোনো মানবিক আচরণ না। তার পেশা হচ্ছে জুতো ব্রাশ করা, জুতো তৈরি করা, তার মানে তো আমি পা দিয়ে তো ওখানে জুতো দিতে পারি না। ওটার কারণ ছিল আমার বাবার ওই কথাটা। সো আমি যেদিন চাকরি করি, ছোট পজিশন থেকে ধীরে ধীরে ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিইও, একটা কিছু হয়ে গেলাম। তার মানে হয়েছিলাম, তো ওটা তো একটা প্রতিষ্ঠান, একটা কংগ্লোমারেট আমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছে। দ্যাট ওয়াজ এ বিরাট আমানত, রেসপন্সিবিলিটি। এটাই কি রেসপন্সিবিলিটি বলে ইংরেজিতে, আরবিতে আমানত। সেই আমানত কি করে পালন করব, এটার জন্যই তো আমি তটস্থ ছিলাম। আর ওই চেয়ারটা তো আমি জানি, চেয়ারটা থাকবে, মানুষ পরিবর্তন হবে, এই বাড়িটা থাকবে, আমি পরিবর্তন হব। মানে পাওয়ারটা কাইন্ড অফ ইটস অ্যান ইলিউশন, ইটস এ ভেরি হ্যাঁ। থট। আচ্ছা, লিডারশিপের জন্য অনেকেই ভাবতে পারে আসলে দিস ইজ মিসফিট টু দি কর্পোরেট কালচার, রাইট? অনেকে ভাবতে পারে যে কর্পোরেট মিনস, গিভেন দ্য ব্যাকগ্রাউন্ড, আপনি কাজ করেছেন ওয়ার্ল্ডের টপ রেটেড কোম্পানি, আমিও কাজ করেছি, এবং অনেকেই বলতে চায় যে আসলে এই লিডারশিপে আপনি বলছিলেন গ্র্যাটিটিউড, আপনি বলছেন হাম্বলনেস, আপনি বলছিলেন রেসপন্সিবিলিটি, হাউ ডু দে রিলেট? এই যে বিং এ লিডার, আমি কারোর সাথে হাসতে পারবো না, মিশতে পারবো না, আমার ভারিক্কি বজায় রাখতে হবে, ইউনো, I have the power, I have the authority. What they can do, how they can become humble? Is it okay to become humble in a great position, having a great position, or is it okay to be grateful to people, to of course to Almighty? How do you define for the leadership এই অ্যাসপেক্টে যদি একটু your thoughts? Because সাইমন সিনিক কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, অনেকে বলেন যে this is bullshit, this is not fit to this society. What do you think? থ্যাংক ইউ। আমি কয়েকটা ডাইমেনশন থেকে উত্তর দেব। আপনার কথায় যদি বলতে চাই, ইংরেজিতে যেটা খুব বেশি প্রচলিত সেটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ ইংরেজিতে যেটা বলে, বা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ এটা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো।
তো আমাকে মানে প্রফেটকে, তার মানে আল্লাহ তাআলা সরাসরি ডিক্লেয়ার করে কোরআনে ঘোষণা করে দিলেন যে ইউ আর দ্য লিডার, দ্য সুপ্রিম লিডার হচ্ছে আল্লাহ, এবং এই ইউনিভার্সের এই পৃথিবীর লিডার হচ্ছে, মুসলমানদের লিডার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে অ্যাজ এ লিডার হোয়াট হি ওয়াজ, ওনার সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 10 বছর খাদেম। উনি খালি বলছেন যে জীবনে কোনো দিন বলে নাই এই কাজটা করলে কেন, এই কাজটা কেন করো নাই। মানে অথরিটি আর Yes, এক। নাম্বার 2, আমি একটু অন্য সাহিত্যে চলে আসি, বাংলা সাহিত্যে। আমার খুব প্রিয় সাবজেক্ট, মানে আমি ইংরেজি ছাত্র হলে পড়াইতাম বাংলা সাহিত্য, এটা আমার একটা ন্যাক। রবীন্দ্রনাথের পূজা পর্বের গানের মধ্যে একটা গান অসম্ভব প্রিয় আমার, আমি লিডারশিপের ট্রেনিংয়ে প্রচুর ব্যবহার করি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিশে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি মানে স্রষ্টা, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। নিচেটা এই জন্য বলি যে আমরা সাধারণত ধরে রাখি যে আল্লাহ খোদা ভগবান ঈশ্বর উপরে থাকে, আমরা ওই আলোচনায় যাব না। তাহলে তাই এসেছো নিচে, আমায় নইলে, হ্যাড আই নট বিন দেয়ার, আমি যদি না থাকতাম, আমায় নইলে ত্রিভুবনেশ্বর। ত্রিভুবন মানে এটা তো হিন্দু মাইথোলজি, এটা মহাভারত রামায়ণ না জানলে হবে না। ওইটা হচ্ছে স্বর্গ, আমরা যেখানে আছি এটাকে বলে মর্ত, আর নিচেটা হচ্ছে পাতাল। এই স্বর্গ মর্ত পাতাল এই 3 ভুবন মিলে হচ্ছে ত্রিভুবন। ত্রিভুবনের যিনি ঈশ্বর সেই হচ্ছে ত্রিভুবনেশ্বর। আর অ্যাকচুয়ালি হিন্দু মাইথোলজিতে এই যে লেয়ার বা তল 7টা, তার মধ্যে খারাপটা আছে, যেটা কেউ খারাপ কিছু করে ফেললে আমরা বলি ও তো রসাতলে গেল। এই রসাতল কিন্তু 7টার একটা। তো রবীন্দ্রনাথের পূজা ওয়ান অফ দ্য লেয়ার। তো এটা রবীন্দ্রনাথের পূজা পর্বের গানটা দেখেন কত চমৎকার। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, হে ত্রিভুবনেশ্বর, আমি যদি না থাকতাম, তোমার প্রেম হতো যে মিশে। আল্লাহ প্রেমময় না, অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। অহুয়াল গাফুরুল ওদুদ জুল আলসার মাজিদ ফাআলুল মা ইউরিদ, সে গফুর, সে ওয়াদুদ, সে ক্ষমাশীল, সে প্রেমময়। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, যে তুমি যে তোমার প্রেম, তুমি যে প্রেমময়, তোমার তো প্রেম মিশে হতো। কারণ আমি, হ্যাড আই নট বিন দেয়ার, হাউ কাম ইউ কুড বিকাম দ্য লাভার। তুমি যে, এটা কিছু সুফিজমের মধ্যে দেখবেন আরো প্রকটভাবে আছে, কারণ আশেকার মাসুক, কারণ আমি না থাকলে তুমি তোমার প্রেমের বিচ্ছুরণটা কোথায় ঘটাতে। সূর্য তুমি অনেক কিছু, কিন্তু আমি পৃথিবী না থাকলে তোমার এই যে মাহাত্ম্য কি করে আমি বুঝতে পারতাম। আমরা দুজন আলোচনা করতে পারতাম, এই সেটটা যদি এখানে না থাকতো, ক্যামেরাগুলো না থাকতো, লাইট না থাকতো, সব কিছু হতো, তোমার প্রেম হতো যে মিশে, আমাদের সব আলোচনা মিশে হয়ে যেত। এইটাকে কঠিনভাবে মানি। আমি মাঝে মাঝে আমি আলোচনা লিডারশিপে কথা বলি, আমার দিস ইজ মি, অ্যান্ড এই যে 4 জন আমার টিম কলিগ, অথবা আমি একা, এখানে 400 4000 একটা কিছু সংখ্যা, এরা যদি না থাকে, হু অ্যাম আই? এরা আছে বলে আমি আছি। হ্যাঁ, ইটস নট এ পজিশন, ইটস এ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ওদের সমস্ত কিছু দায় দায়িত্ব আমার কাছে। আমি ঘুমাই কি করে? খলিফা ওমর ঘুমাতো না তো, সে তো রাতের বেলা ঘুরে বেড়াচ্ছে যে আমার কোন লোক ভালো আছে, কে খারাপ আছে, মন্দ আছে দেখার জন্য। ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কালকে আল্লাহর কাছে আমি কি কৈফিয়ত দিব? লিডার মানে কি? লিডার মানে রেসপন্সিবিলিটি। লিডার মানে হচ্ছে টেকিং ওনারশিপ অফ দ্য অবজেক্টিভ অফ দ্য কোম্পানি। শুধু না, অল পিপলের সম্পর্কে পরিষ্কার বলা আছে যে তোমার অধীনস্থ লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কালকে কিয়ামতের মাঠে। জিজ্ঞেস করবে পরিবারের আমি যদি লিডার হই, ইয়াউল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাইকুম নারা, তুমি তোমার নিজেকে, তোমার পরিবার বর্গকে দোজখের আগুন থেকে রক্ষা করো। তোর পরিবার গেল, সমাজের কেউ হলে তাই, মসজিদের কেউ হলে তাই, আমি কোম্পানির কেউ হলে তাই, যে কোনো কমিউনিটি যখন আমি লিডার হব, বলছে নিজেকে এবং তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কোম্পানি টার্গেট করে দেবো, ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু যে মানুষগুলো দায়িত্ব দেওয়া হয়েছে, তার কোনো একটা মানুষ আমার অগোচরে যদি নীরবে নিভৃতে কাঁদে, চোখ দিয়ে পানি ফেলে, আমার জন্য যদি কষ্ট হয়, দূরে বাড়ি আছে, তার বাবাকে দেখতে যেতে পারছে না, তার বাচ্চাকে দেখতে যেতে পারে না, আমি ছুটি দেই না, আমি অনেক কিছু করি, ওর দীর্ঘ নিঃশ্বাস আমার গায়ে লাগবে না? আমি তার সাথে ইহসান করলাম? আমি তো ইহসান করি নাই। আই মাস্ট ট্রিট দ্যাট জুনিয়র কলিগ লাইক মাই সান অ্যান্ড ডটার অ্যাট দ্য রেট অফ দ্য পলিসি অফ দ্য কোম্পানি। অবশ্যই কোম্পানির পলিসির মধ্যে
স্ট্রাকচারের মধ্যে থেকেই করব, কিন্তু একটু সফট হতে পারি না আমি ফর্না থেকে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাই। আর ইমোশনাল ইন্টেলিজেন্স তো কালকে আসছে, অতীতে আমরা যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে আসছি, আমাদেরও আগে যারা ছিলেন তারা কিভাবে করেছেন ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করেই। সেটা তো স্ট্রাকচারালি হয়তো ছিল না, হঠাৎ করে যখন ইমোশনাল নামটা ছিল না, বাট ডেফিনেটলি অ্যাজ এ লিডার, অর্থাৎ জাস্টিস, ইকুয়াল জাস্টিস, সো ওইটার আন্ডারেই তো পড়ছে বেসিক্যালি Yes. এমপ্যাথি হ্যাঁ। and also the emotionally in emotional intelligence to understand what is going on your shoes, under your shoes, inside your shoes. So that is called the servant leadership. ইয়েস, সার্ভেন্ট লিডারশিপ। এই উপলব্ধি যার মধ্যে আসবে না, হি শুড নেভার টেক দ্য চেয়ার অফ দ্য লিডার। আমাদের তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে চেয়ারে বসে অথরিটি এক্সারসাইজ করা শুরু করি, কমান্ডিং। না, অথরিটি, somebody should have the power of a lion, but it is never logical to use that power as a lion. আছে বন্দুকে গুলি আছে বলে বন্দুক বের করবো নাকি আমি? কেন? যে মানুষটার অথরিটি অফ নলেজ থাকবে পার্টেনিং ইন্ডাস্ট্রিতে, যদি যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানে সে কাজ করবে সেই লিডার, সেই ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল তাকে কিন্তু থরো নলেজ থাকতে হবে। এক, সেই ইন্ডাস্ট্রিতে অপারেটিং প্লেয়ার যারা টপ 10-20 তাদের সম্পর্কে তার থরো জানতে হবে। ওই টোটাল ওই কান্ট্রির ইকোনমি থরো জানতে হবে, গ্লোবাল ইকোনমি থরো জানতে হবে, এবং বিভিন্ন ডেমোগ্রাফিকগুলোকে ভালো করে জানতে হবে। এই কান্ট্রির জালকাঠি মার্কেটিং করতে গেলে আমি কি করব, ঈশ্বর দিতে আমি কি করব, আমি দিরাই শাল লাগিলে কি করব, টেকনাফে কি করব, এভরিথিং আমাকে জানতে হবে। তার মানে একজন লিডার, আমরা কথা বলছিলাম সার্ভেন্ট লিডারশিপ Right. নিয়ে, এবং এটা এসছে আমাদের ফ্রম দি গ্রেটফুলনেস, হাম্বলনেস অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি, সেখান থেকে আসলে এমপ্যাথেটিক লিডারশিপ জি, অ্যান্ড বিং ইমোশনাল ইন্টেলিজেন্ট। এখন বলছেন যে নোয়িং হ্যাঁ হোয়াট ইজ গোয়িং হ্যাঁ, অ্যারাউন্ড মাস্ট। মাই ইন্ডাস্ট্রি, আদার ইন্ডাস্ট্রি, দ্য গ্লোবাল ইকোনমি। এখন তার মানে একজন লিডারকে খুব অ্যাওয়্যার হতে হবে, এক্সট্রিমলি, রাইট? এক্সট্রিমলি। So, what do you think the being able to aware about, awareness, right? So, what's going on? Am I aware? Even myself. আপনি বুঝতেই পারছেন আমি কথা বলছি is a part of know thyself. So, আমি যদি নিজের সম্পর্কেই aware না হতে পারি, who am I? যেটাতে শুরু করেছিলাম, what am I doing? What is my journey? Where am I going? Am I fulfilling? It's a question of being aware. Series of questions যেটা আমাকে ইভলভ করবে to bring the different perspectives, different moralities, different principles, different values. What do you see in today's leadership on the scale of awareness? আমি গ্রসলি আলোচনা করব, কারণ আমি অ্যাট বেস্ট অ্যাপ্রিসিয়েশন করব। লিমিটেশন তো মানুষের থাকবেই, মানে ওভার অ্যারাউন্ড 40 ইয়ার্স। ইম্পর্টেন্স যেটা আপনি বলছিলেন, ইয়েস, আমি সেখানে যাচ্ছি। নলেজ নিয়ে যখন কথা বলেছিলাম, ওইটুকু শুধু না, ওই নলেজটা ছিল হচ্ছে তার প্রফেশন রিলেটেড নলেজ। এরপরে কিন্তু তার আর কিছু কমন নলেজ, জেনারেল নলেজ আছে, সেটাও থাকতে হয়। কারণ আমি যে ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করি না কেন, আমার এই নলেজগুলো ডে টু ডে লাইফে লাগে। এটার জন্য অনেক পরিশ্রম করা লাগে না। হ্যাঁ, পরিশ্রম করা লাগে না। ফিলিস্তিনে কি হচ্ছে, বা রাশিয়া কি করতেছে, অথবা পাকিস্তানের ইলেকশনে কি হলো, আমাদের বইমেলার খবর কি, আমার বাণিজ্য মেলার খবর কি, ডলারের রেট কত, ফর এক্সাম্পল, এই ছোটো 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 অনেক কিছু জানা দরকার আমাকে, এবং এই জন্য জানতে গেলে আমাকে একটু পড়তে হবে। আনফর্চুনেটলি এখন তো অনলাইনেও পাওয়া যায়, এটা পত্রিকা কেউ পড়ে না। দুর্ভাগ্য বিষয়টা, পত্রিকা পড়ে না। আমার জীবনের সবচেয়ে বেশি অ্যান্ড সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট যেটা ছিল, দ্যাট ওয়াজ বুকস। আমাদের সময় তো কোনো ট্রেনিং ছিল না, ট্রেনার ছিল না, আর কোনো কিছু হতো না। ইউসি, রিডিং হ্যাবিট বলতে, ফার্মাসিউটিক্যাল আমি যখন কাজ করেছি তখন তো গোল্ডেন টাইম ছিল। সেই ফার্মাসিউটিক্যাল ছিল এমন যে মাল্টিন্যাশনাল কোম্পানির লোকেরা রাস্তায় দিয়ে হেঁটে গেলে তাকায় থাকতো। রিয়েলি সো মাচ ডিগনিফাইড জব ইট ওয়াজ। এবং সেই সময়কার যারা আছে অনেকে রিটায়ার্ড, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। আচ্ছা, যেটা বলছিলাম যে রিডিং হ্যাবিট, ইন দ্য লিডারশিপ আমরা কথা বলছি, যাচ্ছি আমি রিলেশিপে যাচ্ছি। তো সে সময়ে যেহেতু এগুলো ছিল না, ভালো বইও আপনার কাছে তো মাশাআল্লাহ অনেক আমি দেখলাম, মানে দুনিয়ার বেস্ট সেলিং থেকে শুরু করে অনেক ভালো ভালো বই আছে, মানে প্রাউড অফ ইউ। আমি একটা জার্নাল কিনতাম, হংকং থেকে প্রকাশিত হতো, ওয়ার্ল্ড এক্সিকিউটিভ ডাইজেস্ট, WED।
তখনকার সময় 115 টাকা পড়তো, আমার কাছে আসতো আমার জায়গায়। 115 টাকায় 16, 17, 18 বা 20 কেজি চাল পাওয়া যেত। আমার ছোট্ট সংসার, আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন বাবা মা ভাই বোনের জন্য, কোনো একটা ঘটনা, একটা দায়িত্ব আমাকে দিয়েছেন বড় ছেলে হিসাবে। আমি বিয়ে করেছি, আমার সন্তান আসছে, এই ডিসিশন মেকিং নিয়েও কথা বলবো, কারণ লিডারশিপের মধ্যে ডিসিশন ভেরি ইম্পর্টেন্ট। তো আমার ছেলে আসছে, সিজারিয়ান বেবি ছিল, তো সব কিছু মিলে, আর এন্ট্রি লেভেলেতেও মানুষ অনেক টাকা চাকরি বেতন পায় না, আমিও ছিলাম। আমার বাবা কোটি টাকা থাকতে পারে বা না থাকতে পারে, অ্যাজ অ্যান অ্যাডাল্ট বিইং হোয়াট আই অ্যাম, আমি কে, আমি কি করেছি, আমার অ্যাচিভমেন্ট কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো ওই টাকা দিয়ে আমার সংসার চালাতে হবে। আমি অনেক জুনিয়রকে শেখাই যে আপনি যখন 20,000 টাকা দিয়ে সংসার চালানো মানে ইউ আর লার্নিং হাউ টু ম্যানেজ 20,000, সামডে ইউ উইল বি লার্নিং 2 lakhs, someday 20 lakhs, someday 2 crore, someday 200 to billion crore. It is a kind of examination you are going through. এভাবে আপনি পাশ করে গেলেই ম্যানেজমেন্ট কিন্তু জানে আপনি কিভাবে চলেন, আপনার গোপন খবর ম্যানেজমেন্ট জানে, তারপরে আপনাকে পিক করবে। কারণ আপনি যদি বাজার থেকে ধার করেন, আরেকজনকে ধার করেন, চুরি করেন, কাজে ফাঁকি দেন, বাড়ির থেকে নিয়ে আসেন, ব্লা ব্লা অনেক কিছু করেন, এটাও কিন্তু ম্যানেজমেন্ট বোঝে, সিনিয়ররা বোঝে। সো ইট ইজ এ কাইন্ড অফ টেস্ট। আমাকে 20, 30 বা 15,000 টাকা দিয়ে সংসার চালানো শিখতে হবে। কারণ পরবর্তীতে যখন বাংলাদেশে আমার, বাই দ্য ওয়ে বলে ফেলি, আমার সেকেন্ড বইটাও ছিল প্রফেশনাল, দ্য রোড টু বিকামিং সিইও। এটা লিখেছিলাম একটা কারণে, যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, চায়না, ভিয়েতনামের লোক আসে দেশে সিইও হয়ে, আমাদের ছেলেমেয়েরা কেন হয় না? কারণ মালিক দেখতে চায় বটম লাইন, জিপি সে দেখবে না, সে এনপি দেখবে, নেট প্রফিট কত, গ্রস প্রফিট দেখবে না। তো একটা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট দেখতে পারা, সেটা জানতে গেলে আপনি মার্কেটিংয়ে কাজ করেন, আপনি অ্যাকাউন্টসে কাজ করেন, যে ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, ইফ ইউ ড্রিম আর ডিজায়ার টু বিকাম ইন দ্য টপ পজিশন, ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য বিজনেস। বিজনেস জানতে গেলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড জানতে হবে। ওইটা মাথায় রেখে আমি বইটা করেছি, ওর মধ্যে মোটামুটি সবই দেওয়া আছে কি করলে ওই সিও হওয়া যায়। তো বটম লাইন দেখতে গেলে আপনি আজকে 20,000 টাকা ম্যানেজ করতে গেলে জানবেন কোন টাকাটা আমার খরচ করা উচিত, কোনটা খরচ করা উচিত না। আমার ইকোনমিক্স একটা খুব প্রিয় সাবজেক্ট, আমি কিছুদিন ইকোনমিক্সে পড়েছিলাম। তো আপনি এভিড রিডার, আপনি বলছিলেন অমনিভোরাস। তো ইকোনমিক্সের মানি চ্যাপ্টারে একটা চমৎকার কথা আছে, টু আর্ন মানি ইজ ভেরি ইজি বাট টু স্পেন্ড ইজ ভেরি ডিফিকাল্ট। You have to be very wise. বাংলাদেশের মানুষ কিন্তু খুব টাকা ইনকাম করে সহজে, খরচ করতে জানে না, যেটা কলকাতার মানুষ পারে। তারা খরচ করতে জানে, কতটুকু খরচ করবে কতটা করবে না ওরা পারে, ওদেরকে আমরা টিটকেরি দিই। They have the speed breaker. ইয়াস, বাট বাংলাদেশের মানুষ এই জিনিসটা করে, কারণ ওদের ইমোশন যে কোনো বাইং প্রসেসে, ডিসিশন মেকিংয়ে হঠাৎ করে বলে প্যাকেট করেন, দিয়ে দেন, এটা একবারও আগে পরে চিন্তা করে না, ক্রেডিট কার্ডই হোক আর ক্যাশ টাকা হোক। যাই হোক, ওই যে বলছিলাম লিডারশিপের দিকে যাচ্ছি আমি, তো এই যে এটা করে না, সে সময়ে আমি 115 টাকার এই জার্নালটা নিয়ে আসতাম। রিডার ডাইজেস্ট হচ্ছে একমাত্র 20 কেজি চাল, 20 কেজি চাল, ওকে, যেখানে আমার মাসে কত 10 কেজিও লাগতো না। তো দুজন মানুষ আমরা। আচ্ছা, এরপরে রিডার ডাইজেস্ট, যারা বিশেষ করে ইংরেজি শিখতে চায়, আমার সাবজেক্ট ইংরেজি হওয়ার জন্য যতটুকু জানি সেটা দিয়ে আলহামদুলিল্লাহ চলবে, কিন্তু তারপরেও রিডার ডাইজেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ম্যাগাজিন ছিল। আমি 12 টাকা পার কপি কেনা শুরু করেছি, 150 টাকাতে বন্ধ করেছি। 20 বছরের রিডার ডাইজেস্ট কালেকশন আমার কাছে আছে, অ্যামেজিং সিরিজ পড়ে আছে আমার কাছে। দেশ পত্রিকা, ভারতের আনন্দবাজার গ্রুপের দেশ পত্রিকা প্রচুর আছে, এরকম ভলিউম করে বাঁধানো আছে। মানুষ তো পূর্ব পশ্চিম, পার্থিব, অমক তমক পড়ে, তো রাখিস মারসে বসে কথার কথা 2-4টা উপন্যাস যারা বলে যে এগুলো হচ্ছে মাস্টারপিস, এগুলো যখন কিস্তিতে আসতো আমরা কিস্তিতে পড়তাম আমরা, এবং সবগুলো 48টা খণ্ড, 1 বছরের, সপ্তাহে মাসে 4টা, তো 48টাকে এমন ভলিউম করে বাঁধানো, ওটা দেখলে কেউ মনে করে উকিলের চেম্বার আছে। আমার ছেলে বলে তুমি একটা ইউনিক জিনিস করছো, মাঝে মাঝে নস্টালজিক হয়ে একটু পাতা উল্টালে অনেক কিছু পাওয়া যায়, মজা লাগে। কত বই কিনেছি ঢাকায় এসে বা দেশের বাইরে যখন যাওয়া শুরু করলাম, আমি একটা জিনিসই কিনতাম, সবার জন্য সব কিছু, আমার জন্য বই। সবার জন্য সবকিছু, আমার জন্য বই। আমি না, রাইট, আমি জাপান থেকে ফেরার সময় আমি একটা বই কেনার জন্য পাগল ছিলাম, মুরাকামি, জাপানের বিখ্যাত। আচ্ছা, তো এত বেশি আমি অকুপাইড ছিলাম, কোনোভাবে কিনতে পারি নাই। তো নারিতা এয়ারপোর্টে এসে আমি চকলেট কিনতে গেছি বাচ্চাদের জন্য, হঠাৎ করে দেখি একটা বইয়ের দোকান, আর সবসময় কিছু এক্সট্রা ডলার সাথে থাকে বা কার্ড থাকে, আমি পাগলের মতো নামাচ্ছি, কারণ বই কিনতে গেলে একটু দেখে শুনে কিনতে হয়, বিয়ে করার মতো আর কি। বাট ওই সময় আমার সময় নেই, পাগলের মতো বইগুলো কিনে নিয়ে আসছি।
পাঠক সমাবেশের বিজু, আমি বিজু বলেই ডাকি আর কি। বিজু বলতেছে যে জিলানী ভাই, আপনি যদি জাপান থেকে মুরাকামি কিনেন তাহলে আমি কার কাছে বেচবো, এ হচ্ছে আমার ইয়ে। এবং চেন্নাই থেকে আরেকটা বই কেনা কথা বলে আমি প্রসঙ্গ শেষ করছি। আমি একজনের কাছে একটা বই ধার চেয়েছিলাম, বইটার নাম আপনাকে বলে দিই, মাইকেল আমস্ট্রং এর লেখা বইটা, হাউ টু বিকাম এ গুড ম্যানেজার। আমি কোনো কারণে বইটা ধার পাই নাই, বাট আমি অনেক কিছু ভুলি, এসব জিনিস ভুলি না। এটা প্রতিহিংসা না, এটা হচ্ছে আমার সোনার হরিণ চাই। তখন প্লেন ছিল না, হাওড়ার থেকে একটা বই কিনেছিলাম, সেটাও মনে আছে আমার, এ টু জেড অফ ম্যানেজারিয়াল এক্সেলেন্স। এই বইটা কিনে আমি 2 দিন পড়তে গেছি, কারণ ওই হাওড়ার বুক স্টেশনেও আমি ওই নাটক নভেল কিনে নাই, প্রফেশনাল বই কিনেছি, সেটাও আমাকে অনেক ফায়দা দিয়েছে। চেন্নাইতে যে আমি বই কিনতে যেয়ে পাগলের মতো খুঁজছি, ওরা বলে আপনি কী খোঁজান, যে আপনাদের ম্যানেজমেন্ট সাইডের বই কোথায়, দেখাই দিল, টুল চেয়ার ছিল, দেখতে হঠাৎ করে ইউরেকা আর্কিমিডিস, ওই বই দেখার পরে বইটা ধরে মনে চিন্তা করলাম, ইফ মাই পকেট ডাজ নট পারমিট আই উইল সেল মাই ওয়াচ। এইভাবে আমি সেই ইসের মতো, লাঞ্চিয়ন গল্পের মতো ঘড়ি বেচবো, কিডনি বেচা লাগবে না, ঘড়ি বেচবো, বই আমি কিনবো। বইটা কেনার পরে আমার মনে হলো যে আমি যা পেয়েছি 7 রাজার ধন। সে বইটাকে মাঝে মাঝে দেখি আর মনে মনে হাসি যে একদিন কি বলবো, অ্যামেজিং। এবং সে বইটা দিয়েও অনেকগুলো প্রেজেন্টেশন করেছি আমি, সেটা দিয়ে অনেক ট্রেনিং দেই মানুষকে। তো এই যে বইয়ের কথা বললাম, এরকম করে আমার বাসায় বই গেলে কিনে কেউ দেউলিয়া হয় না, আমি জানি। so you are one of তো the আমার লিডারশিপে কোথায় ছিলাম, যে যদি লিডাররা না পড়েন, মাল্টি ডাইমেনশনাল বই তাকে পড়তেই হবে। যদি না পড়েন, গল্প উপন্যাসও পড়তে হবে, মুকসাদুল মুমিনুনও পড়তে হবে, রামায়ণ মহাভারত গীতা উপনিষদ জেন্দাবেস্তা বাইবেল ত্রিপুটকে পড়তে হবে, যাই সামনে পাই নাকি পড়তে হবে। টাইম ম্যানেজ থেকে শর্ট করে অবশ্যই তো কিছু আসবে, সেটা কোনো না কোনো কাজে লাগে। জি, আমরা সার্ভেন্ট লিডারশিপ থেকে শুরু করেছি, লিডার্স ডিফারেন্ট কোয়ালিফিকেশনস অর কোয়ালিটিজ অর অ্যাট্রিবিউটস, ফিচার্স, স্যালিয়েন্ট অর হোয়াট এভার ইট ইজ। সেক্ষেত্রে আপনি বলছিলেন রিডিং হ্যাবিট অফ লিডার্স, অ্যাওয়ারনেস থেকে বেসিক্যালি এটা আসলো। এবং আলটিমেটলি আপনি কিভাবে নিজেকে, ওই যে বই সবার জন্য সব কিছু, আমার জন্য বই, এবং আপনি কিভাবে বই কিনেন, কোথা থেকে কিনেন, এবং আপনার কালেকশনস, রিচনেস। আর এখনকার লিডারশিপ এবং যারা আগামী দিনে লিডার হতে চায়, তারা কিভাবে এই জিনিসগুলো নিজেদের যে ব্যক্তিত্ব এর ভিতরে ফুটিয়ে আনবে। আমরা যদি সেটাকে বলি যে পার্সোনালিটি অফ এ লিডার, সো বিং ইমোশনাল ইন্টেলিজেন্ট, বিং এমপ্যাথেটিক, বিং সার্ভেন্ট লিডার্স, সব কিছু মিলে তো আমার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে ইভেনচুয়ালি, দ্য প্রোডাক্ট মাই সেলফ। সো আজকে যারা ইয়াং প্রফেশনালস টু সিনিয়র প্রফেশনালস, ইট ডাজেন্ট ম্যাটার হোয়ার এভার, বাট প্রত্যেকেরই আসলে ইমপ্রুভ করার জায়গা আছে, যদি সে মনে করে, যদি সে ওপেন থাকে। আর যে মনে করে না, ইট ইজ আপ টু হিম অর হার। হোয়াট ডু ইউ থিঙ্ক? অনেকগুলো কথাই আমরা বললাম, বাট এই যে অ্যাকচুয়ালি সার্ভেন্ট লিডারশিপের আন্ডারে আমরা, কারণ আমরা সবাই আসলে নেতা হতে চাই, লিডার হতে চাই ইন আওয়ার লাইফ। আমরা শুরু করেছিলাম আমার দি প্রফেটহুড অ্যান্ড হিজ লিডারশিপ জার্নি অ্যান্ড দি গাইডেন্স। সেখান থেকে আমরা আমাদের অর্গানাইজেশনাল কালচার, যেখান থেকে আমরা এসছি, হাউ টু এমবডি দিস লিডারশিপ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড অ্যান্ড ভ্যালিউজ, ওটাকে আমরা বলছি নাও দি পার্সোনালিটি অফ এ লিডারশিপ। হাউ উড ইউ ওয়ান্ট টু ডিফাইন? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি তো বলে দিলেন পার্সোনালিটির ডেফিনেশনটা। অ্যাকচুয়ালি 800 কোটি মানুষ পৃথিবীতে, পার্সোনালিটি টাইপও 800 কোটি। টাইপ, হ্যাঁ, না ইউনিকনেস, টাইপ এ, টাইপ বি, ওগুলো তো অন্য জিনিস, ওটা তো অন্য, ওইদিকে আপনারা কেউ ভুল বুঝবেন না। বাট 800 কোটি মানুষ, আমার সন্তান এবং আমি, আমার বাবা, 3 জনই 3 রকমের। আমাদের এই কর্মজমাল ইনস্ক্রিপশনটা এরকমই। সো একটা মানুষের ওঠা বসা, চলাফেরা, চিন্তা চেতনা, এন্টায়ার অ্যাম্বিয়েন্সটা তার পার্সোনালিটি। You are a man of personality, I am also a man of personality, but these are 2 different personality. বাট কিছু জিনিস যেটা পার্সোনালিটির মধ্যে পড়বে না, বাট ইদানিংকার কিছু লিডারদেরকে আমি দেখি তারা এটা লুজ করে ফেলে। একটা ছোট্ট এক্সাম্পল বলি। একজন লিডার
সে দুপুরবেলা মানে লাঞ্চ করলো, দুপুরবেলা দরকার হয় না, এরপরে সে পান খাইলো। কি বলবো এটাকে আমরা? এটি কি একটা গুড পার্সোনালিটির, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন Or is it মানুষের a কথা good হলো? habit? গুড হ্যাবিট হলো? হলো না। আচ্ছা, আমি যেখানে চাকরি করতাম, আমি অটোমোবাইলে যখন এসেছিলাম, আই ওয়াজ দ্য ডিরেক্টর মার্কেটিং সেলস অফ রানার মোটরস। তো সেখানে আই জয়েন্ড অ্যাজ GM মার্কেটিং অ্যান্ড সেলস। আফটার 3 years আই গট দ্য প্রমোশন অ্যাজ এ ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস। তো কলিগরা নিচে বাস থেকে নামার পরে এদিক ওদিক চলে যেত নাস্তা করার জন্য। সামনে অনেকগুলো দোকান ছিল, ওখানে চা অনেক খেত আর কি। বাট আমার মনে হয় না গত 7-8 বছরে আমি ওইখান থেকে এক কাপ চা খেয়েছি। বাট অ্যাজ এ ম্যান অফ সেলস অ্যান্ড মার্কেটিং কত জায়গায় কোনো টঙের দোকানে চা খেতে হয়েছে। আমি খেতে রাজি আছি। সোনারগাঁটাও খাওয়া যাবে, টঙও খাওয়া যাবে, বাট এইখানে তো আমি চাটা খাবো না। এটা হয় না, এটা যায় না, ব্যক্তিত্বের সঙ্গে যায় না। হ্যাঁ, যায় না। আজকে আপনার গায়ে একটা সুন্দর সাদা শার্ট আছে, সুন্দর একটা ব্লেজার আছে, আমার গায়ে একটা সাদা শার্ট আছে, বা অন্য রং হতে পারতো, বাট এইটাই যদি কোনো আফ্রিকার উপজাতীয়দের রঙের মতো হলুদ সবুজ কটকটে লাল একটা শার্ট হতো, সেটা কি যেত আপনার আমার সাথে? ওই রংটা যেত না তো। মানে জাস্ট আমি একটা এক্সাম্পল বলছি আর কি। কথাবার্তা বলার মধ্যে ওই লিডার মানে আমি মানে কোনো রকম দাঁত দেখা যাবে না, একেবারে এরকমের মানে কি বলে দাঁত কপাটি হয়ে বসে থাকবো না, নেভার। মানে হাসলে আমার লিডারশিপ ফেক হয়ে যাবে, ফেড হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। ভাই শুনেন, রানী এলিজাবেথ একটা চমৎকার কথা আছে, স্মাইল ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। স্মাইল, মৃদু হাসি, বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। আমি কোথাও লেটার অফ রিকমেন্ডেশন, আমি কোথাও যাব, আপনি একটা চিঠি লিখে দিলেন, যে আমার এই চিঠিটা নিয়ে গেলে আপনি সচিবালয়ে বা ক্যান্টনমেন্টে যেতে পারবেন। তার মানে কি? দ্যাট ইজ এ রিকমেন্ডেশন লেটার। রানী এলিজাবেথ বলছেন স্মাইল, মৃদু হাসি, লেটার অফ রিকমেন্ডেশন। অ্যান্ড হোয়াট বাইবেল সেজ, বাইবেলের আর একটা মজার কথা আছে, রিয়েলি লার্নিং। জুনিয়রদেরকে বলবো, ভাই এটা প্র্যাকটিস করেন যারা শুনছেন। স্মাইল ইজ এ কার্ভ। যখন আমরা হাসি তখন আমাদের ঠোঁট কিন্তু বাঁকা হয়ে যায়। স্মাইল ইজ এ কার্ভ, বাট ইট সেটস মেনি কার্ভ থিং স্ট্রেট। বহু বাঁকা জিনিস সোজা করে দেয়। আপনি আমার উপর নাখোশ, অসন্তুষ্ট আমার কারণেই, বাট আমি যদি এটা হেসে কথা বলি, আমার এই হাসি মুখটাই বলে দিবে যে আসলে আমার মধ্যে একটা অনুশোচনা আছে এবং আই ওয়ান্ট টু গেট রিইউনাইটেড উইথ ইউ। আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন। তা হাসতে মানা কে বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেননি? উনি তো হাসছেন। এবং ইভেন সেলসের ট্রেনিংয়ে কি বলেন আপনারা? গুড ফর হার্ট অ্যাজ ওয়েল। অবশ্যই, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। তখন ইসমাইল থেকে লাফটারে যেতে হবে, রাইট। লাগলে গিগেলও হতে পারে। আরেকটা মজার জিনিস যে ইউ সি, ইটস অল অ্যাবাউট দি অ্যাট্রিবিউটস অফ পার্সোনালিটি। গিগলিংটা হবে না, গিগলিংটা বা লাফটারটা হচ্ছে ঘরের মধ্যে হতে পারে, ওটা একটু অড লুকিং হয়, অথবা আপনি কোথাও পিকনিক করতে গেলেন, অনস ইন এ ব্লু মুন হতে পারে। বাট ইস্যু হচ্ছে সেলিং স্কিল ট্রেনিংয়ে যেটা আমরা বলি বা আপনি শেখায় থাকেন, সেটা হলো ইফ ইউ ফেল টু লাফ অর ইফ ইউ ফেল টু স্মাইল, ডোন্ট ওপেন ইউর শপ। তুমি হাসতে না জানলে দোকান খুলো না, মানে ওই দোকানে ব্যবসা হবে না। কারণ একজন সেলস পারসন, যিনি দোকানদার, মুদিখানা হোক আর যেই হোক না কেন, তাকে একটু স্মাইলিং ফেস হতে হবে। কারণ আপনার স্মাইলিংটা রেডিয়েট করবে, এটা কন্টেজিয়াস, সোয়াচে। এই জন্য আমার জীবনে দুটো জিনিস আছে, আমি জীবনে কোনোদিন কোনো নেগেটিভ মানুষের সঙ্গে চলি না। অনস এই আন্ডারস্ট্যান্ড যে নেগেটিভ, ভাই মাপ চাই, ক্লোজ দ্য ডোর। একেবারে আমি ঘুরে যাই 7 রাস্তা, মানে ফেন্সিং করে ফেলেন। আমি কোনোদিন নেগেটিভ মানুষের সঙ্গে চলি না। এবং আনহ্যাপি যে মানুষটা মরলাম রে গেলাম রে, এটা হলো না সেটা হলো না, আরে আমার তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু সুস্থ আছে, আমার কিচ্ছু নাই আর, এটা তো আছে। লক্ষ লক্ষ মানুষকে বোঝানোর জন্য চোখের জ্যোতি কি জিনিস, লক্ষ লক্ষ মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা মানুষে অন্ধ করে দিছে। যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন ইচ্ছা করি কোনো কিছু করার জন্য, তখন বলি হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এত কিছু আল্লাহ করেন, তার মধ্যে একটা মানুষে আল্লাহ অন্ধ করে দিয়েছে। আল্লাহর কি স্বার্থ এখানে? যে আল্লাহ বাবা তার সন্তানকে যতখানি ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দাকে, সেই বান্দাকে অন্ধ করে দিছে বা খোড়া করে ল্যাম করে দিছে। এই অন্ধ করেছে একটা কারণে, যে তুমি মানুষ দেখো তোমাকে কি নিয়ামত আমি দিয়েছি। আমরা তো তারে আরো অন্ধ না বলে কানা বলি, কিন্তু ও তো আমার জন্য একটা এক্সাম্পল, ডেমনস্ট্রেশন, যে কোন নিয়ামতে তুমি ভূষিত। লায়ন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকর করো আমি বাড়ায় দিব, আর না হলে কি, সেটা তো আছেই। তাহলে গ্র্যাটিটিউড। তাহলে আমি কেন গ্র্যাটিটিউড করব না কেন? আমি তো সুস্থ, দ্যাটস অল।
এই জন্য নেগেটিভ মানুষের সঙ্গে জীবনেও না, এবং আনহ্যাপি যখনই বললাম আমি আনহ্যাপি, আমি সরে যাই। তুমি আনহ্যাপি হতে পারো দুটো কারণে, একটা হচ্ছে পার্থিব বা দুনিয়াবি বা ম্যাটেরিয়ালিস্টিক কিছু জিনিস নেই, ভালো ঘড়ি নাই, ভালো মোবাইল নেই, সেই জন্য নাইস ওয়াট এক। আর সেকেন্ড হচ্ছে তোমার কর্মের কারণে। আর একটা একটু ডিপ ফিলোসফি, নাই মানে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ আছে। এখানকার লোকেরা, মার্কেটিংয়ের লোকেরা জানে না, এখানকার লোকেরা জুতা পরে না, তাহলে আফ্রিকা ইজ দ্য বেস্ট মার্কেট অফ শু মার্কেটিং। কারেক্ট। তাহলে আমার এগুলো নাই মানে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট আই উইল বি গেটিং ইট। তাহলে পাইতে কী করতে হবে? আল্লাহ তাআলা খাবার দেন কিন্তু ঘরে দিয়ে যায় না। ওটা একমাত্র মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েলদেরকে মান্না সালওয়া আসমান থেকে আসতো, কোনো একটা কারণে বন্ধ হয়ে গেল। বাট আমাকে কাজ করতে হবে, যেতে হবে, এবং যা চাই তার জন্য আমাকে এফোর্ট দিতে হবে। এখন আমি ওই পয়সা দেবো 6 আনা আর পাঠাটা চাইবো 6 আনা, তো 6 আনা পয়সা তো 6 আনা পাঠা পাওয়া যায় না, খাসি পাওয়া যায় না। তো ওই রকম খাসি পেতে গেলে ওরকম টাকা দিতে হবে। তা আমি টপ পজিশনে যেতে চাই, ভালো টাকা, ভালো গাড়ি, ভালো অনেক কিছু চাই, তো ভালো রে ভালো পাউরুটি আর ঝোলা গুড়, সেই কবিতার মতো। তো ভালো রে ভালো কি? সবচেয়ে ভালো ওইটা। তাহলে ওই পরিমাণে লেবার দিতে হবে। আমি যে পরিশ্রম করেছি, ফিজিক্যাল কায়িক পরিশ্রম, যে আমি জীবনে কোনোদিন ছোটোবেলার থেকে আমার সংসারে কোনো কায়িক পরিশ্রম ছিল না, যেহেতু বাবা এই ধরনের ছিলেন, সেই আমি চাকরির জীবনে যা করেছি, কেউ কোনোদিন শুনলে হাত পা কাঁপবে। হোয়াট আই ডিড। আমার ছেলে মেয়েরা একটু বড় হলে তাদেরকে একটু একটু বলেছি আই ডিড দ্যাট। বাট ইনট্যাক্টিং দি পার্সোনালিটি, রাইট? যেটা আপনি বলছিলেন যে চা কোথায় খাওয়া যাবে, হ্যাঁ, নট অ্যাট দ্য কস্ট অফ মাই পার্সোনালিটি, নেভার। আমি তো এটা নেই, এটা নেই তো। কারণ আমাকে যদি মেরুদণ্ড বাঁকা করতে হয়, আমি আরেকটা ফিলোসফি বলি, আমি যদি হাত কচলায় মেরুদণ্ড বাঁকা করি, তাহলে কেন 9টা 5টা মেরুদণ্ড বাঁকা করব? ওর চিতে যে সিগনালে যে বসে ভিক্ষা করি, অসুবিধা কি? ও তো একই জিনিস, লাইক এ স্কিন। তাহলে ব্যক্তিত্ব, মেরুদণ্ড সোজা করতে গেলে ক্যালসিয়াম খেলে হবে না, আর ফিশ অয়েল খেলে হবে না, কিন্তু ওই সামুদ্রিক না, সামুদ্রিক মাছে হবে না। ব্যাকবোন শক্ত করবে একটা জিনিস, আপনার নলেজ অ্যান্ড আপনার নলেজ। আমি জীবনে কোনোদিন ব্যাকবোন বাঁকা করি নাই। নলেজ এন্ড অলসো দি প্রিন্সিপলস। ইয়েস, নলেজ উইল গিভ এভরিথিং। এথিক্স, ভ্যালু, প্রিন্সিপালস, মানে যা যা আছে। এই জায়গাটা আমার পার্সপেক্টিভটা হলো যে, মানে উইথ ডিউ রেসপেক্ট, সেটা হলো যে ক্যান আই ডিফার লিটল বিট? জি জি, প্লিজ। আজকাল অনেক মানুষ নলেজেবল আছে, জি, there are many people, there are or some people, sorry, but do you think they have values and they have ethics and they have principles? They are doing left and right, লেফট রাইট তো সবাই করতে পারে, but they have knowledge আছে। মানে সবকিছু রাতকে দিন বানিয়ে ফেলছে উইথ দ্য নলেজ, উইথ দ্য স্কিল। হ্যাঁ, ব্যাংক খেয়ে ফেলছে, মানুষের আমানত খেয়ে ফেলছে, মানুষকে, ইভেন কর্পোরেটেড বিগ লিডাররা, উই নো দ্য কর্পোরেট পলিটিক্স, রাইট? সো দে আর নলেজেবল টু। আমি আসি একটা অ্যানেকডট দিয়ে, এক্সাম্পল দিয়ে। আমার সীমানা ছিল 5 লাখ সিগনেচার করলে পাস হবে, উপরে গেলে এমডি সিগনেচার লাগবে কোনো একটা হাউজে। আমি 5,75,000 সিগনেচার করে 7,75,000 সিগনেচার করে পাঠিয়ে দিলাম। আমি জানি আমাকে কল করবে। এমডি সাহেব ওয়াজ জেনুইন ভালো মানুষ, ইজ হাইলি এডুকেটেড, কোনো একটা কোম্পানির। ইন্টারকমে কল আসলো, আমি জানি কল আসবে। জিলানি ফিরে আসেন? তো আমরা তো এই ম্যানাজটুকু জানি। জি জি বলে আমি রিসিভার রেখে চলে গেলাম। পিয়নটার নাম মুখস্থ ছিল, পিয়নটা বললো চা দাও, এরকম চা, রং চা খেয়ে উনি আমি দুইজনই। জিলানি আপনার হাত কাঁপে না? আমি জানি কি বলবে, ইচ্ছা করে বললাম কেন? তো যে আপনি এইসব জিনিস এরকম সই করে ফেলেন, আমার তো কলিজা কাঁপে না, হাত কাঁপবে কেন? আমি জানি হোয়াট ইজ দেয়ার ইন ইট। যে করেছে আমি তাকেও চিনি, হি ইজ লাইক মাই সান, সেই ম্যানেজারকে আমি চিনি। অসম্ভব। হ্যাঁ, আমি থরো। আমি আমার সংসারের তালাচাবি ছেলেকে দিয়ে দিতে পারি, মানে সে আমার হাতে দীর্ঘ 20 বছরের তৈরি ছেলে, কোনোদিনও করবে না। হ্যাঁ, আপনি জানেন আপনি কেমন চেয়ারে বসে আছেন? আমি জানি আপনার এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করা যায়। আমি লাস্টে একটা কোম্পানির চেয়ারম্যানকে বলে আসছিলাম যে আমি মাত্র প্রতি ইউনিটে এই জিনিস থেকে যদি 10,000 টাকা করে চুরি করতাম, মাত্র 10 কোটি টাকা চুরি করতে পারতাম। উনি তো আমাকে চিনতো, হাসলো। বরং অনেক চুরি আমি বন্ধ করে আসছিলাম, অনেকে আমাকে পছন্দ করতো না, কারণ আমাদের মতো মানুষকে কিন্তু সবাই পছন্দ করবে না। আমি জানি, আমি লেকচার দেওয়ার সময় বলতাম মিটিংয়ে অথবা ট্রেনিংয়ে যে ইউ সি জেন্টলম্যান, আপনারা যারা আছেন, আমি কিন্তু মনের থেকে জানি যে এইখানে 100 জন মানুষ আছেন, 50 জন আমাকে পছন্দ করেন না। আমি কিন্তু জানি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, ওনার মৃত্যু পর্যন্ত মদিনার সবাই মুসলমান ছিল না।
ওনারা সবাই অ্যাকসেপ্ট করে নাই। তো আমি তো সাধারণ একটা নাদান পাপী মানুষ, আপনারা যে পছন্দ করবেন না বা এই রুমের বাইরে যে সমালোচনা করবেন এটা আমি জানি, বাট আমার যা বলার আমি বলে যাব। সো ওই এমডি সাহেব কি উত্তর দিলাম একটাই, তাহলে তো ওরকম চুরি করার জায়গায় চাকরি আমি করতে পারতাম, আমি তো যাইনি, আমি কামলাগিরি করি। আপনার এখানে এত বড় পজিশনে থেকেও আমি রাস্তায় রাস্তায় কামলাগিরি করি, হেড অফিসে থাকি কম। সো আমি ওই জায়গাটা চলে এসে আমার জীবন থেকে এক্সাম্পল যেটা বললাম, লুক, একটা মানুষকে কোনো দায়িত্ব দেওয়ার যেটা রেসপন্সিবিলিটি বলে, তো এটাকে আরবিতে বলে আমানত। একজন ঈমান, আল্লাহ এবং পরকালে যে ঈমান আনে, নবীর উপরে, আল্লাহর উপরে এবং পরকালের উপরে বিশ্বাস করে, সেই তো ঈমানদার। সেই যার ঈমান আছে তাকে বলে মুমিন। আমার মুখে দাড়ি দেখে মুমিন মনে করবেন না, লম্বা দাড়ি আর গোপ কেটে ফেলেছি, লম্বা আলখেল্লা, নো। মুমিনের কেই বলে, মানে যার ঈমান আছে সে মুমিন। মুমিনের কাছে একটা আমানত থাকে, অনেকগুলো আমানত, সেগুলো কোরআন, হাদিস, তারপরে অনেক কিছু। এবং ফাইনালি যেখানে আমি জব নিচ্ছি, জবে আমার যে জেডি, যেটা জব ডেসক্রিপশন, ওটার মধ্যে আমার আমানত দেওয়া আছে। আই এম রেসপন্সিবল ফর দ্যাট। ওটাকে হিসাব করে বোঝাই দিতে হবে, এতগুলো মানুষকে দিয়ে কাজ করাইয়ে রেজাল্টটা মালিককে বোঝাই দিতে হবে। এটা দেওয়ার টেকনিক হচ্ছে লিডারশিপ, আর তো কিছুই না। আপনি তো জানেন, ইউ আর এ ট্রেনার, ইউ সি ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়। আমার সমস্ত শত শত হাজার হাজার ডেফিনেশন লিডারশিপের আছে, কিন্তু ওই যে ইনফ্লুয়েন্সিং ক্যাপাবিলিটি, কারণ মানুষের থিঙ্কিং প্রসেসকে ইনফ্লুয়েন্স করতে পারা, সেটাই হচ্ছে বেস্ট। কারণ আমি যা কিছু বলে যাচ্ছি তার আগে কিন্তু এখানে একটা প্রসেসরে কাজ হচ্ছে, সেটাই শব্দ আকারে বের হচ্ছে। তাহলে থিঙ্কিং যে প্রসেস, এই প্রসেসকে ইনফ্লুয়েন্স করতে পারলে আমাকে কি হতে হবে তাহলে? তাহলে আজকে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে বলছি, আজকে মাদার তেরেসার কথা বলছেন, আজকে ওয়াশিংটনের কথা বলছেন, বা এরকম করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কিছু নেতার কথা, ইররেসপেক্টিভ অফ কালচার, ক্রিড, কালার, রিলিজিয়ন, যাদের কথা বলি, ইভেন মোহাম্মদী বুদ্ধের কথা বলেন, শ্রীকৃষ্ণের কথা বলেন, হোয়াট এভার ইট আমরা বলি, প্রত্যেকটা মানুষ তো ওই জায়গাটাতে ছিল। হাউ কাম, হোয়াই? তারা এই রেসপন্সিবিলিটিটা সেভাবে পালন করে গেছে, তা না হলে ইতিহাসের পাতায় তারা থাকতো না, তারা থাকতো আস্থা করে। তো আজকে আমরা যা কিছু করতেছি আস্থা করে, কারণ আমি যদি আমার ধর্মের কোনো কাজ না করে থাকি, সে আমি নামাজ পড়ি নাই, চাকরি জীবনে আমারও নিজেরও হয়েছে, আমি এমন এক পরিবার থেকে আসছি যেখানে শুধু নামাজ না, অনেক কিছু করতে হয়েছে, সেটা অন্য দিন অন্য সময় বলবো। আমি যখন মাল্টিন্যাশনালে ছিলাম, তখন তো প্লেন ওয়াটার থেকে বেয়ার হয়ে একেবারে কড়া সমস্ত বোতলগুলো ছিল, সেখানেও আমার ভ্যালু কাজ করেছে, আমি কোনটা নিব। এই সেদিন যখন সাংহাইতে গেছি, নৌবিহারে আমার চেয়ারম্যান এবং আমি সেখানে অনেক কিছু পরিবেশন করে যাচ্ছে, কি খাবো? স্প্রাইটের ছাড়া তো কিছু খাইতে পারবো না, চয়েস, কথার কথা। আচ্ছা, গেল। ইস্যু হলো যে এই যে দায়িত্বগুলো আমরা নিচ্ছি, নিয়ে কাস্টোডিয়ান হিসেবে নিচ্ছি। আমি নামাজ, তখন আমার অনেক নামাজ অনিয়ম হয়েছে, সত্যি কথা বলি আপনাকে। আমি আমার এলবে তাসাউফের টিচারকে বলেছিলাম, মৌলানা ফরিদউদ্দিন আত্মার, ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন দ্য কান্ট্রি, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন দুনিয়ার থেকে, ওনাকে জান্নাতবাসী করুক। আমার রিসার্চেরও নিয়ে ছিলেন, ইসলাম সুফিজম শেখাতেন, এলমে তাসাউফের টিচার ছিলেন। তো আমি ওনার কাছে এসে একদিন বলেছিলাম যে আমি এটা অনুতাপের মধ্যে আছে। কি বলার পরে দেখেন, এই পজিটিভিটি কী জিনিস আর নেগেটিভিজম কী জিনিস। আমরা কিন্তু অনেক সময় ধমক দিই, আমি সরি অন্যদিকে যাচ্ছি, আপনার কথার উত্তর দেবো। সেটা কি জানেন, যে আমরা কোনো মানুষের মধ্যে নেগেটিভ কিছুদের ধমক দেই। আর ইসলাম বলতেছে তুমি তোমার আল্লাহর দিকে ডাকো বিল হিকমত, হিকমতের সাথে, হিকমতের সাথে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত, তোমার রবের দিকে তুমি ডাকো হিকমতের সাথে। উনি আমাকে কি বললেন জানেন? ধমক দিতে পারতো, এই মিয়া তুমি নামাজ পড়ো নাই, জুমার নামাজ পড়ছো, এই নামাজ কাজা গেছে কেন? উনি বলতে, আলহামদুলিল্লাহ জিলানি, তোমার ভিতরে যে জ্বালা না, অনুতাপ যেটা, দিস ইজ দ্য কোর থিং, আসল জিনিসে তোমার মধ্যে আছে, ওটা ঠিক করে ফেলো, হয়ে যাবে ইনশাল্লাহ। আই গট ইন্সপায়ার্ড। বারুদে আগুন ধরাই দিছিলেন উনি, আমি সংশোধন করে ফেললাম। চাচ্ছি আল্লাহর নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, এটাকে আল্লাহর হক বলে। আল্লাহর যে সমস্ত হক, আল্লাহর হক, না আল্লাহ বলে দিছে, না ইফ হি ওয়ান্টস, না আমরা বলছি ইফ হি ওয়ান্টস। মজার কি জিনিস জানেন, এটা কমিউনিকেশন থেকে যদি দেখি, ওয়েন হি ইজ কমিউনিকেটিং, হি ইজ ডিকটেটিং। বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আদেশমূলক বাক্য। আর আমি বলি যে আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে মাফ করে দিলেও দিতে পারেন। আমাদের ভাষাটা যে এরকমের, ওকে, এটাই আমরা বলবো আল্লাহর হক। কিন্তু বান্দার হকের কথা আল্লাহ বলে দিছে যে ওই কামরুল সাহেবের কাছ থেকে মাফ চেয়ে আসতে হবে, আদরে আমি কিছু করতে পারবো না, কারণ আপনি হচ্ছেন তখন মজলুম, আমি জালেম।
কারণ আপনার হক নষ্ট করে আমি জালেম হয়েছি। মানুষগুলো যদি এই জিনিসটা জানতো, কারণ রক্ত যখন ঠান্ডা হবে, হাঁটু কোমরের যখন জোর থাকবে না, যখন প্রত্যেকটা ঘরে ঘরে জায়নামাজ থাকবে, তসবি থাকবে, অনেক আতর আম্বার অনেক কিছু নিয়ে আসবে, তো কাজ হবে না। তো আমি তো এরকম খুব বাজেভাবে বলে ফেলি যে আপনার কবর যদি মক্কায় হয়, মদিনায় হয়, আপনি হজ করছেন ভালো কথা, কিন্তু মক্কা মদিনায় কবর হলে কোনো লাভ নাই, কারণ এই বান্দার হক আপনাকে আগে আদায় করতে হবে। কিন্তু এটা প্রচার ঠিকমতো আসলে আমি দেখি হয় না। কারণ একটা হাদিস আছে, অনেকে এটা পড়েন, আমি আবার লিডারের ওই জায়গায় যাচ্ছি কেন তারা ওইটা করে। হাদিসটা এরকম, ইন্নাল হাজ্জা ইয়াকসুলুক জুনুব কামা ইয়াকসুলু মা দারানা, নদীর পানি যেমন গায়ের ময়লা পরিষ্কার করে, হজ তেমন তোমার সমস্ত পাপ ধুয়ে ফেলে। এই জায়গায় অনেক ব্যাখ্যা করার ছিল, টিকা টিপ্পনি ছিল, এটা হয়নি। তো ইউসি, আমি একটু ছোট কথা ছিল, আপনার কিছু ক্ষতি করেছি আমি, টাকা পয়সা হতে পারে, যে কোনোভাবে কথা দিয়ে থেকে শুরু করে যে কোনোভাবে হক নষ্ট করেছি, জমি দখল করি, আপনাকে বকাবকি করি, আপনার গিবত করি, হ্যাঁ করেছি। তার মানে আমি একটা ব্যাংকের কাছে দায়বদ্ধ, আপনার কাছে দায়বদ্ধ, জীবিত কলে আপনার কাছে এসে যে কোনোভাবে মাপ চেয়ে নিতে পারলেই হলো। সুযোগ আছে। আপনি না থাকলে ফতোয়া আছে, আমি ফতোয়া দেই না, ফতোয়া আছে, সেটা হচ্ছে আপনার যারা পরবর্তী প্রজন্ম তাদের কাছে এটা করতে হবে, না পাইলে আর একটা ফতোয়া আছে, বাট ওটা শোধ করতে হবে। গেল, আমি যখন বড় চেয়ারে থেকে শত শত হাজার হাজার মানুষের ভাগ্য নিয়ে সিনেমেনি খেলি, ফাইল নিয়ে সিনেমেনি খেলি, অ্যাকাউন্ট নিয়ে সিনেমেনি খেলি, এই যে হক নষ্ট করতেছি, এই কথাটা কেন আমরা বলি না? কারণ বাংলাদেশ তো মুসলমান প্রধান দেশ, আমরা বলি আমরা 95% বা 90% লোক মুসলমান, আমরা মসজিদের সংখ্যা বেশি, জুমার দিনে জায়গা থাকে না, তারপরে অনেক কিছু। তো এখন এই যে রমজান প্রস্তুতি তো অনেকের বাজার টাজারও হয়তো করা হয়ে গেছে, তো এই সমস্ত করে লাভ কি? কোনো লাভ নাই। তো লাভ আছে কখন? যদি আমি মনে মনে বুঝি যে আই এম ইন দ্য রং ট্র্যাক, আমি এখন থেকে সাবধান হয়ে যাব, সতর্ক হব, তওবা করব, আল্লাহর কাছে তওবা করে নফল নামাজ পড়ে মাপ চেয়ে তারপরে আমি টুকটুক করে অধিক সংশোধন করব, আমি ইবাদতও জারি রাখবো, তখন কিন্তু রাইট। কিন্তু আমি আকাম কুকামও জারি রাখবো, আর আমি এদিকে প্রথম কাতারে বসবো, মাঝে মাঝে উমরা করতে যাব, মিনিংলেস, পয়সা এবং শরীরের ক্ষয়, কোনো লাভ নেই। সো যারা আপনি যে জায়গায় গেলেন, আমরা যারা লিডার, আমি অ্যাকচুয়ালি উই আর টকিং অ্যাবাউট কর্পোরেট লিডারশিপ। তো কর্পোরেটে অনেক ঘটনা আছে, যেটা নাকি আমার এমডি একবার বললেন, আপনি কি জানেন কোন চেয়ারে বসে আছেন, তার মানে বহু টাকা চুরি করা যেত। আমি একটা ছোট্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি জন্মের থেকে ছিলাম, কোনো একটা কারণে আমাকে উনি হায়ার করেছিলেন, ওই যে বললাম বগুড়ার মাটি, বগুড়ার ওই রেজাল্ট দেখার পরে দেওয়ার সার্চিং এ পারসন, ফাইনালি আমার নাম উঠছে, আমাকে উনি নিয়েছেন। আমি বলেছিলাম যে আমি ফাইজারের মানুষ, আপনি যদি ফ্যাক্টরি ঠিক মতো করেন, কোয়ালিটি প্রোডাক্ট করেন, আই উইল ট্রাই, সময় দিতে হবে। চমৎকার স্টার্টিং ছিল, পরে উনি কথা রাখতে পারেননি, আমি সরে গেছি। সেইখানে থাকতে একজন প্রিন্টার এসছে, ওই যে ফার্মাসিউটিক্যালের লিটারেচার প্যাড বানানো হয় না, ওইগুলোর অর্ডারের জন্য। তার বাড়ি কোথায়? ঢাকায়, এবং তার নাম আমি জানি। সে উঠে দাঁড়ায় আমাকে একটা কথা বলছিল, হাজার হাজার লক্ষ লক্ষ পিস তো করা হয়, তো স্যার আপনার জন্য কি রাখবো? আমি ওপেন আপনাদেরকে বলতেছি, আপনার জন্য কি রাখবো, আমি অডিয়েন্সকে বলে দিচ্ছি। তোর নাম ধরে বললাম যে আপনি একটু বসেন, আবার বসালাম তাকে, অ্যাপ্রিসিয়েট করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে আমাকে এই কথাটা বলছেন আমি খুশি হয়েছি। কারণ আপনি তো বলেন নেই, এই আমাদের সোশ্যাল যে ফ্যাব্রিক, যে কালচার, এই কালচার জানে যে আমাকে এখান থেকে ওয়ার্ক অর্ডারটা পেতে গেলে ওনাকে কিছু দিতে হবে। এই চেয়ারে যারা বসে তাদেরকে না দিলে কাজ পাওয়া যায় না। এজন্য আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাকে, আমি এটা বুঝি, আপনি আমাকে বলছেন এজন্য ধন্যবাদ, আমি কিন্তু একটু আপনাকে দোষ দিচ্ছি না। তবে আমি একটা কথা বলি, তো মনে করছে কিছু একটা বলবো কম বেশি। আমি বললাম যে দেখেন, আমার পকেটে 10 টাকার পিছনে 12 টাকার ঘাম আছে, জ্ঞান তো অ্যাজ অফ টুডে কোনো হারাম টাকা আমার পকেটে নাই, যার জন্য আমি এই সময় এই কর্পোরেটে চাকরি করি। আপনি যদি পারেন, আপনাকে যে অর্ডারটা দিচ্ছিলাম, আমি পার প্যাডে বা লিটারেচারে 4 আনা 8 আনা 10 পয়সা 5 পয়সা কমায় দেন, এই কোম্পানির জন্য আমার একটু লাভ হবে, আমার কস্টিংটা কমবে। এটা পারবেন না? বসলো, ওইটাকে কারেকশান করে তাকে ওয়ার্ক অর্ডার দিলাম, এবং সে আমার অর্ডারটা নিয়ে যায়। আমি তো বহু লক্ষ টাকা সেখান থেকে চুরি করতে পারতাম। কিন্তু কামরুল ভাই, আজকে যে আমি উইদাউট বালিশ এখানে ঘুমাতে দিলে আমি যে ঘুমাই যাই, আমার বাসায় দুর্নাম আছে, আমি আমার মেয়ে যেখানে শুই সেখানে ঘুম আসে। কিন্তু আমার বয়সের একটা মানুষ, সিনিয়র পজিশনের মানুষ, বহু সিনিয়র সিইও, ডিরেক্টর, চেয়ারম্যান, অনেক শিল্পপতিদেরকে আমি জানি তারা ঘুমাতে পারে না। যারা এথিক্যাল পথে আছে, মানে এথিক্যাল বলতে যারা ক্লাবে যায় না, যারা ক্লাবে যায় তারা তো মানে রুহ আফজা গেলে গলা পর্যন্ত, তারপর ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আমি জানি বলেই বললাম, আমি কারো রুহ আফজা তো না, ওই তো রুহ আফজা, ব্র্যান্ডিং করলাম এটা, রুহ আফজা মানে তো অন্য কিছু, রাইট, আঙ্গুরের রস। তো এখন
সিনিয়র এইরকম একটা মানুষের বয়সে আসলে দায়িত্বে থাকলে তারা ঘুমের ওষুধ, প্রচুর ঘুমের ওষুধ লাগে। আমার তো ঘুমের ওষুধ লাগে না, 12 মাসে 12টা গ্যাসের বড়ি লাগে না। free from All anxiety and free stress. from all anxiety, stress and deep হ্যাঁ। frustration. ওই যে and, তার সঙ্গে খেলা, তুমি যেরকম রাখবা সেরকম থাকবো, তুমি খুশি তাতে আমিও খুশি, আমি সুতা ছাড়বো। তো ওই খেলা এক অদ্ভুত খেলা আছে, সেটা অন্য সময় আলোচনা হবে, সুফিজমের আলোচনা আর কি। তো এটাতেই শান্তি আছে। কারণ কি, জীবনের একটা পর্যায়ে আমি একটা কথা মেসেজ দিতে চাই, আজকে রক্ত গরম, চেয়ার শক্ত, আজকে অনেক ক্ষমতার কারণে আমি হয়তো অনেক ইনট্রাক্টেবল হয়ে গেছি, আমাকে করা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না। একটা কথা বলে দিই, জীবনের এমন একটা পর্যায়ে আসবে যেদিন শেষ মুহূর্তে, মৃত্যুর আগে 1 মিনিট, 1 ঘন্টা বা 1 দিনের জন্য হলো অনুতাপটা আসবেই। এটা আমি আমার পড়ালেখার থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। প্রকৃতি প্রতিশোধ নিতে কসুর করে না। যে কোনো মানুষের ভালো কাজ এবং মন্দ কাজের ফল 2 জায়গায় দেওয়া হয়, 1 জায়গায় দেওয়া হয় না। দুনিয়াতে অনেক দেওয়া হয়, যেটা অসম্পূর্ণ থাকে ওইটা আখেরাতে দেওয়া হয়। ওই মানুষটার যিনি মানুষের হক নষ্ট করছেন, কাল মৃত্যুর আগে সামান্য সময়ের জন্য যখন তার হবে, বিবেক দংশন হবে, ওই 1 মিনিটের দংশন কিয়ামতের কথা বলে না, 1 দিন 1000 দিনের সমান হবে। ওনার ওই 1 সেকেন্ড, 1 মিনিট, 1 দিন, 1 মাস হবে কোটি কোটি বছরের সমান, কিচ্ছু করতে পারবে না, তখন রিপেমেন্ট করা যাবে না। দ্যাট ইজ দ্য থিং। সো আমার একটা মেসেজ, যারা জুনিয়র, যারা আগামীতে লিডার হবেন, তারা লিডার হন, বাট কখনো মানুষের হক নষ্ট করবেন না। মানুষকে মানুষ হিসেবে ব্যবহার করেন, তার সাথে আচার আচরণ করেন, এহসানটা করেন। তাহলে আমি আপনাকে ফ্লোর দেওয়ার আগে বলে দিই, একটা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ এ গোল, পারপাস অফ লাইফ কি, গোল কি, একটা প্ল্যান করতে হবে, আমি যাব কোথায়, তার জন্য নিজেকে তৈরি করা। এর জন্য আমার বাবার একটা ইংরেজি ছিল, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। আপনার আইফোন 15 আমার কাছে নাই, আগে ভাবতে হবে যে আমি কি আসলে উপযুক্ত, তারপরে ডিজার্ভ হলে ডিজায়ার করব, তার আগে আমি ডিজায়ারই করব না। আপনার এই সুন্দর এই সেট আপটা আমার কেন নাই, না এদিকে কেন তাকাবো আমি। এই ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এটা নিজেকে পড়াশুনো করেন, ফিজিক্যাল লেবার দেন, ফিজিক্যাল লেবার ইন্টেন্সলি দিতে হবে। আমি দিয়ে আসছি, একটু আগেও বলেছি, প্রচুর লেবার দিয়েছি। তো লাইফের একটা গোল সেট করা, পারপাসটা ঠিক করে ফেলা, তারপর একটা গুড প্ল্যান করা, ধৈর্য ধরে বসে থাকা, পরিশ্রম করা, রাইট টাইমে রাইট ডিসিশান নেওয়া, এটা চাকরি করব নাকি আমি সুইচ করব, এটার জন্য ক্যালকুলেশন আছে, এবং নিজেকে ভ্যালু অ্যাড করা। দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। এই কথা শুনছিলাম এবং আপনি বলছিলেন চমৎকার। আসলে আমরা অনেক সময় আসলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই, বিকজ উই হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড উই হ্যাভ দ্য পজিশন, বাট আলটিমেটলি যেখান থেকে আমরা শুরু করেছিলাম, নোয়িং হোয়ার টু স্টপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দি স্পিড ব্রেকার, আমরা অনেক সময় আসলে থামতে জানি না, বাট থামতে তো একদিন হবেই। বাট পাওয়ার অ্যান্ড মানি আমাদেরকে আসলে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়, অন্ধ করে দেয়, বিকজ দ্যাট ইজ হট। আপনি এই পর্যায়ে পার করে এসছেন আপনার জীবনে, আমিও কিছুটা পার করে এসেছি, আপনার মতো এত ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার আমার না, বাট এবছর এসে আমার উপলব্ধি জায়গা থেকে 3টি শব্দ আমি বেছে নিয়েছি: স্টপ, স্টার্ট অ্যান্ড কন্টিনিউ। ভেরি গুড। কি করা, থামতে হবে, স্টপ। সো অনেক কিছু আমি বন্ধ করেছি, অনেক মিশন, ভিশন, স্ট্র্যাটেজি, অনেক কিছু I have stopped, including many of the habits, many of the training programs, even giving proposals, stopped. Then start, আমি নতুন কি করব। সো ওই নতুন কি করার ভিতরেই আপনারা বুঝতে পারছেন দ্য নিউ সেট অ্যান্ড নিউ পডকাস্ট, যেটা গত বছর শুরু করেছিলাম, কন্টিনিউ করছি, কন্টিনিউ। সো স্টপ, স্টার্ট অ্যান্ড দেন কন্টিনিউ, যেটা আমরা অনেক কিছু অনেক আগে করেছি অ্যান্ড দেন মাঝখানে করা হয় নাই। সো আপনার জন্য প্রবাবলি স্টপ, স্টার্ট অ্যান্ড কন্টিনিউ যদি আপনি করতে চান। সো কামিং ব্যাক টু ইউ জিলানি ভাই, আপনি অনেক কিছু করেছেন জীবনে, অনেক কিছু অ্যাচিভ করেছেন, হোয়াটস নেক্সট? থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বলবো না, বাট যতটুকু আমার স্বপ্ন ছিল, আমার মনে হয় আল্লাহ তার চেয়ে আমাকে একটু বেশি দিয়েছেন। এই জন্যেই যে বাইরের জগৎ বা পেশা জীবন, যেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের কনটেক্সটে যে লেভেলে যাওয়ার কথা ছিল, অ্যাট দ্য রেট অফ পজিশন অ্যান্ড পয়সা, আল্লাহ আমাকে সেটা দিয়েছেন, এবং আমি উইদাউট এনি কম্প্রোমাইজ, উইদাউট এনি আনএথিক্যাল প্র্যাকটিস আমি সেটা করতে পারছি। এটার জন্য একটা তৃপ্তি বোধ আছে ভিতরে, এই জন্য ঘুমাতে পারি, নাম্বার 1। নাম্বার 2, আসলে আমাদের কোর জায়গাটা হচ্ছে পরিবার। পরিবারে যদি আমার
সন্তানাদি সফল না হয়, আমার যদি শান্তি না থাকে, তাহলে লাভ কি? হুম, আমার হুম, পরিবার। আমার বাংলার টিচার ডায়াস থেকে নামার সময় একটা রবীন্দ্রনাথের গানের একটা, তখন জানতাম না একটা গান, একটা কলি বলতে বলতে নেমে চলে গেলেন। এখন শুনি অসম্ভব ভালো একটা গান বা পূজা পর্বের গান না এটা, সেটা হচ্ছে প্রমোদে ঢালিয়া দিনু মন তবু প্রাণ কেন কাঁদে রে। অসাম। প্রিয় আমার, প্রমোদে ঢালিয়া দিনু মন, কি নাই? ফেরারি আছে, আইফোন 15 আছে, আইফোন 25 আছে, কত কিছু আছে, তবু প্রাণ কেন কাঁদে রে। আমি প্রমোদে ঢেলে দেই নাই, কিন্তু প্রাণ কাঁদে না। আমি একজন ফুলফিলড অ্যান্ড কমপ্লিট ম্যান ইন দিস ওয়ার্ল্ড অ্যাজ অফ দিস মোমেন্ট। আমি মনে করি 800 কোটি মানুষের মধ্যে ভাগ্যবান আমি, কারণ আই গট এ ফাদার লাইক হিম, যে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত এতগুলো ভাষা জানতেন। হি ওয়াজ লাইক এ সেন্ট, একজন দরবেশের মতো মানুষ ছিল। তার জীবনটাই হচ্ছে আমার কাছে পুরো একটা এক্সাম্পল। তো ওনার মতো বাবা পাওয়া, এরকম একটা ওয়াইফ পাওয়া, এরকম দুটো বাচ্চা, তারা লেখাপড়া শিখে চাকরি করে তা না, নীতি নৈতিকতা মূল্যবোধে তারা এতই স্ট্রং, কোনো কোনো জায়গায় তারা আমাকে সারপাস করে গেছে। ওই জায়গায় আমার তখন চোখে পানি আসে যে আমার তো আর কি লাগবে, আমার মতো মানুষের ঘরে এরকম দুটো সন্তান দিছো, আর দরকার নেই। তো এই জন্য আমি আসলে কাঙাল না দুনিয়াবি এই নুড়ি মানে গোছানোর পিছনে। বাট একটা জিনিস, যে আমার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, দ্যাট ডাজ নট মিন দ্যাট ইট ইজ দ্য এন্ড অফ এভরিথিং, বিকজ আমরা সামাজিক জীব। আল্লাহ তাআলা বলেইছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করব। অ্যাকচুয়ালি আই এম এ রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, ফেরেশতাদের সঙ্গে অনেক বাদানুবাদ ছিল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর প্রতিনিধি হয়ে আসছি, এবং আল্লাহ বারবার বলতেছেন তার এই যে সৃষ্টি, তার প্রতি সহযোগিতা, দয়া, রহমত করা। প্রাসঙ্গিক একটা কথা বলি, আমরা সবাই শেখ সাদি রহমতুল্লাহর কথা জানি, রুমির কথা জানি, অনেকের কথা জানি। ওই জগৎ তো আমরা আসলে ব্রিটিশদের পরে, বিশেষ করে ইংরেজরা আসার পরে শেক্সপিয়ার, বায়রন, মিল্টন, হোমার, কিটস এগুলো পড়ি বেশি, এটা ভুলে গেছি। কিন্তু এটাই ছিল মূল দর্শন। তো আব্বা একসময়, কারণ শেখ সাদি রহমতুল্লাহ বিশেষ করে তার গোলেস্তা এবং বোস্তা, এই দুইটা কিতাবের জন্য খুবই বিখ্যাত। তো ওইটার একটা জিনিস আমার বাবা ছোটোবেলা আমাকে শিখাইছিলেন, যে আল্লাহকে পাওয়ার রাস্তা শেখ সাদি বলেছেন। তরিকা মানে কিন্তু রাস্তা, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া যা বলে না, তরিকা মানে হচ্ছে রাস্তা। কোন তরিকায় গুলশানে যাব, কোন তরিকায় ধানমন্ডি যাব, এটাই তরিকাত। বেজুস খেদমত খালক নেস্ত বা তসবিহ সাজদা দালখ নেস্ত, এটা ফার্সিতে। তরিকাত মানে হচ্ছে খেদমত খালকের মধ্যে, সৃষ্টির সেবার মধ্যে। মানে নট বা তসবি, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, এর মধ্যে নাই, তসবিতে নাই। উনি কীভাবে বলতেন, সেজদা করে করে এখানে বিশাল একটা দাগ, উনি সেজদা করতে না করে নাই, কিন্তু এখানে দাগ বানায়, 3 মাথায় দাঁড়ায়, 7 রাস্তায় দাঁড়ায় দেখাচ্ছে আমার কপালে দাগ পড়ছে। নো। এবং আলখেল্লা, আলখেল্লার মধ্যে নাই, 5-7 গাছ কাপড় দিয়ে লম্বা আলখেল্লা মাথায় পাগড়ি বানালো, এর মধ্যে না। তরিকাত আল্লাহকে পাওয়ার রাস্তা তার সৃষ্টির সেবার মধ্যে দিয়ে। এবার আমার তো অনেক টাকা নাই, উপার্জনের মাধ্যমেও নাই, ব্যবসাও নাই, চুরিও নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিছু দিছেন, আমি অনেক কিছু না, এখনও অতৃপ্ত আমি, কারণ আমি যখন মারা যাব তখন বহু বই থাকবে, পড়বো না। সবচেয়ে কষ্ট আমার এইখানে। আসাদুল্লাহ খান গালিব মারা যাওয়ার আগে দুঃখ করে একটা মজার শের লিখে গেছিল, তার বাংলাটা এরকম, হায় আফসোস, আমি যখন বৃদ্ধ হব তখন অনেক মেয়েরা ষোড়শী হবে। এটা মজার, উনি তো কবি, উনি লিখছেন এভাবে। তো আমার মনে হয় যে আমি তো যখন মারা যাব তখন কত বই থাকবে, পড়তে চাইবো কিন্তু পড়তে পারবো না। এদেশের যে অগণিত মানুষ, আমার এক্সিকিউটিভ ডিরেক্টর, আমার জিলানি হয়ে যাওয়ার পিছনে শুধু বাবা মা না, অগণিত মানুষের অবদান আছে। আমি একটা জিনিস বলি আপনাকে, সকালে রুটি বা দুপুরে ভাত খেতে গেলে মুখে দেওয়ার আগে উই থিঙ্ক এই চালের পিছনে কে, সেই লোকটার প্রতি কৃতজ্ঞ। এরকম করে কত মানুষ, ড্রাইভার, আরদালি আর দারোয়ান শুধু না, কোম্পানিটা শুধু না, এন্টায়ার পপুলেশনের কিন্তু হক আছে আমার উপরে। সুতরাং আমার কি আছে, আমার নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ কর্পোরেট জগৎ সম্পর্কে, এথিক্স অ্যান্ড ভ্যালুজ সম্পর্কে, আমি এটা যদি না দিয়ে কবরে যাই, তো আমার মাথার এই ঘিলুর মধ্যে এটার জন্য পোকামাকড় বেশি খুশি হবে না, ওরা তৃপ্তির সাথে খাবে না। এটা কিন্তু সুলতানস ডাইং এরিয়া না, ঘিলু না।
যে জিলানির ঘিলুটা খেলে মজা লাগবে বেশি, সব ঘিলুও যা আমার ঘিলুও তাই। সো আমি অ্যাকচুয়ালি ওই যে শার্পনার নাম করে একটা প্রতিষ্ঠান করে ইয়াং জেনারেশনকে আমি ব্লগ লিখি, আমার ইউটিউব আছে, আমার নামে বই লিখছি। এইগুলোর উদ্দেশ্যই হচ্ছে টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি, টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। কারণ আজকে যদি বাংলাদেশ না হয়ে ইস্ট পাকিস্তান থাকতো, তাহলে ওই প্রতিষ্ঠানের জিএম বা ডিরেক্টর হতো একজন বেলুচ বা পাঞ্জাবি, পশ্চিম পাকিস্তানের কেউ। আমি কোনোদিনও হতে পারতাম না। এদের স্বাধীন হয়েছে বলেই কিন্তু আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারছি। শুধু এদেশের, আমি তো মুক্তিযুদ্ধ করি নাই, আমি তো অনেক কিছু কন্ট্রিবিউশন রাখতে পারি না, তা আমার যা আছে সেটা কেন আমি দিয়ে যাচ্ছি না? সেই জন্য আমি দিতে চাই। এখন যারা নিতে চায় তাদের জন্য আই এম অন। এইটা আমার এখন একটাই পারপাস, এটা দিয়ে যেন যেতে পারি, গিভিং ব্যাক গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। সো এটাও একটা লিডারশিপ ফিলসফি না, যে ফুলফিলমেন্ট অফ এ লিডার অ্যাকচুয়ালি তৈরি হয় তখন যখন আসলে লিডার দিতে জানে, মানে দেওয়ার মানসিকতা ইজ নট অনলি যে হ্যাভিং অ্যান্ড রিসিভিং অ্যান্ড অ্যাকমপ্লিশিং সো মেনি থিং অন দ্য কনটেক্সট অফ স্যাটিসফ্যাকশন, যেটা আপনি বলছিলেন যে আপনি ঘুমাতে পারেন, আত্মতৃপ্তি আছে এবং অনেক দুশ্চিন্তা নাই। এই যে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি এবং সো দ্যাট ক্রিয়েটিং এ লিগ্যাসি। সো মাই লাস্ট ইনকোয়ারি উড বি, হোয়াট কাইন্ড অফ লিগ্যাসি ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যাজ এ লাইফ ফোর্স? দ্য পডকাস্টের মাধ্যমে আমি জানতে চাই, ইউ হ্যাভ এ লাইফ, ইউ হ্যাভ এ ফোর্স, অ্যান্ড দ্য ফোর্স ওয়ান্ট টু ক্রিয়েট এ লিগ্যাসি। হোয়াটস দ্যাট? আমাদের দেশের ইয়াং জেনারেশন বা কর্পোরেটে যারা আছেন, যাদের জন্য আমার কথাগুলো অ্যাপ্লিকেবল, সবার জন্য না, যারা নিতে পারবে, অসমোসিস হওয়া দরকার। কারণ ইন্টারেস্টিং কথা হলো, যমুনা ব্রিজের পিলার কিন্তু যমুনায় ডুবে থাকে, কিন্তু সে রস নিতে পারে না। বাট সামান্য একটা টোস্ট বা বিস্কিট চায়ের কাপের মধ্যে ডুবালেই অসমোসিস হয়ে যায়। সো যার নেওয়ার মানসিকতা আছে সেই শুধু শোষণ করে নেবে, পদ্মা যমুনা ব্রিজের পিলার নেবে না, সে যমুনায় ডুবে আছে। সো আমি আমারটা নেওয়ার মতো যারা যারা তারা নেবেন। আমি চাই যে আমাদের কর্পোরেট জগৎ, আমাদের ইয়াং জেনারেশন, বর্তমানে যারা ছাত্র লেখাপড়া শিখছেন এবং যারা বেকার, তাদের জন্য এখন দেয়ার ইজ অ্যাম্পল অপরচুনিটি ইন দিস কান্ট্রি টু ডু সামথিং। শুধু চাকরি পাই না, আর আমি অপোজিট চেয়ারে থেকে জানি লোকও পাই না, সেটা অন্য সাবজেক্ট। সো আপনারা হতাশ হবেন না, অনেক কিছু করার আছে বাংলাদেশে, অনেক কিছু করার আছে। আমি জানি আপনাদের এই সময়ে যদি আমি আপনাদের বয়সে হতাম, আমি অনেক কিছু করতে পারতাম। করার আছে, প্লিজ স্টার্ট ডুইং। হতাশা না, নেগেটিভ না, গসিপিং না, আইডল না, প্রোক্রাস্টিনেশন না। তাহলে আমি চাচ্ছি এই জেনারেশনের জন্য কিছু দেওয়া, একটা জিনিস। নাম্বার 2, আমি আমার যে এথিক্স, আমার যে মোরালিটি, আমার যে ভ্যালুজ, এই ভ্যালুসটা আমি দিয়ে দিতে চাই। আমার কথা বলাতে শত শত হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে থেকে যদি একজনও যদি একটু এথিক্সের পথে ফিরে আসে, একটু কন্টেম্পলেশন করে, অভিনিবেশ করে, নিজেকে নিয়ে চিন্তা করে কতদূর আমার যাওয়া উচিত, কোথায় আমার থামা উচিত, তাহলে দেখবেন জীবনে শান্তি আসবে। শান্তি কোনোদিন কিনতে পাওয়া যায় না। ওষুধ অথবা ক্লাব অথবা কোনো সুন্দরী নারী, সুন্দর একটা পুরুষ অথবা গাড়ি বাড়ি, কোনো গ্যাজেট গিয়ার কিচ্ছু জীবনে শান্তি দিতে পারবে না। শান্তি এখানে আছে। সো আমার মনে হয় যে এই দুটো জিনিস দিতে চাই, এই জেনারেশনকে ওইটা দেওয়া, আর একটু এথিকো মোরাল পার্সপেক্টিভ থেকে দিতে চাই, হলিস্টিক ওয়েতে। আপনারা জীবনটাকে সুন্দর করার জন্য এথিক্স অ্যান্ড ভ্যালুজের দিকে থাকবেন। এই দুটো কথা বলেই চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। হোয়াট অ্যান অ্যামেজিং এপিসোড। আমি বলবো আই এম রিয়েলি গ্রেটফুল। আমরা শুরু করেছিলাম ওয়্যার টু স্টপ, অ্যান্ড উই হ্যাভ টু স্টপ নাও। আমি যদি সামারাইজ করি, আপনি বলছিলেন স্পিড ব্রেকার, দাঁত শক্ত না রুটি শক্ত, অ্যান্ড বলছিলেন মেন্টাল প্রিপারেশন, মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া এবং দুনিয়ার ইলিউশন থেকে কিভাবে আসলে মুক্তি পাওয়া যায়, বিং গ্র্যাটিটিউড, বিং হাম্বল, অ্যান্ড বিং taking the responsibility of a servant leadership, empathy, emotional intelligence, এবং অ্যাজ এ লিডার আমাদের ভিতরে আসলে রিডিং হ্যাবিট এবং ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া কীভাবে ডেভেলপ করা উচিত। এরপরে আমরা এসছি, আপনি আপনার বই নিয়ে কথা বলছিলেন, রোড টু বিকাম সিইও, এবং সবার জন্য সব কিছু, আমার জন্য বই। আপনি কিভাবে বই পড়েছেন, কিভাবে রিডিং হ্যাবিট তৈরি করেছেন, এবং হাউ ইট হ্যাজ ইম্প্যাক্টেড ইউর লাইফ, হাউ ইট হ্যাজ চেঞ্জ দ্য কোর্স অ্যান্ড ডাইরেকশন। একটা প্রফাউন্ড বইয়ের কথা আপনি বলেছেন, হাউ টু বিকাম এ গুড ম্যানেজার। এবং একটি পর্যায়ে আমরা কথা বলেছি যে আসলে একজন লিডারের কী ধরনের ব্যক্তিত্ব থাকা উচিত। ব্যক্তিত্ব বিনে লিডার become a bin, dust bin, and in our society, many of the leaders becoming the bin. So unfortunate, সে জায়গাটা হতাশ। সে জায়গায় আপনি বলছিলেন যে হতাশ হওয়া যাবে না, with luck and hard labor
আমরা যদি আসলে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি সেই মানসিকতা থাকে, উই ক্যান বিকাম দ্য স্পঞ্জ, উই ক্যান সাক the social injustice, inequality, and all the unjust what is going around. Sponge সবকিছু শুষে নিতে পারে, and দিন শেষে I can give back to the society with the life force. Thank you so much, Jilani bhai. It was my pleasure. It is my pleasure to have you into this program. So here is my hand to welcome you. My I have pleasure learned, also. I have enriched, I believe, আমাদের অডিয়েন্স যারা এতক্ষণ শুনেছেন। অফকোর্স অনেক কিছু আপনারা শুনলেন, জানলেন, একটু রেট্রোস্পেক্টিভ এবং কাইন্ড অফ রিফ্লেকশন করবেন। এটাও একটা অ্যাডভাইস না, এটাও একটা আমার নিজের একটা রিচুয়াল টু রিফ্লেক্ট ইন মাই ওন লাইফ, হোয়াটস গোয়িং অন, ওয়াই, হোয়াট ইট ইজ ট্রাইং টু কনভে দি মেসেজ, দি লাইফ অ্যান্ড ফোর্স বিহাইন্ড। যদি আপনার ভালো লেগে থাকে, don't forget to like, comment, and share, because life will go on as its force. Thank you for watching. I'm grateful to you. Thank you very much. I'm grateful to all of you. Thank you. Stay well, stay healthy. Assalamu alaikum.